একে দেখছি আমি আর ভাবি আমার রুমে একসাথে কিভাবে আসলো? কালকে তো ভাবির ফুলসজ্জা ছিল, আর ভাবিকে তো এখন ভাইয়ের রুমে থাকার কথা, তাহলে আমার রুমে ভাবি কিভাবে আসলো? উফ খোদা, ভাবতে পারছি না। যদি বাড়ির কেউ আমাদের এই অবস্থায় দেখে তাহলে কি হতে পারে, তা ভাবতে আমার কলিজায় শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্য যাওয়ারই কথা, কারণ কেউ যদি জানতে পারে বিয়ের প্রথম রাতেই বাড়ির বউ নিজের বরকে রেখে পরপুরুষের সাথে রাত কাটিয়েছে, আর ছেলেটা যদি তার দেবর হয়, তাহলে তো কথাই নেই। আমি মীরাকে ধাক্কা দিয়ে বুকের উপর থেকে সরাতেই মীরা আমাকে যা বলল তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ মীরা ঘুমের মধ্যে বলল, উফ, জান, ব্যথা লাগছে তো। এভাবে কেউ ঘুম থেকে উঠায়? ভাবি, আপনি আমার রুমে কিভাবে আসলেন, আর আমাদের এই অবস্থা কেন? উফ জান, এত ভাবি ভাবি করছো কেন? কাল রাতে তো আমার সারা শরীরে কত আদর করতে করতে কত সুন্দর করে জান সোনা ময়না টিয়া পাখি বলে ডাকলে, আর সকাল হতেই এত ভদ্র হয়ে গেলে। ভাবি কি বলছেন এসব? আমি আপনাকে আদর করেছি মানে? আপনি আমার সাথে মজা করছেন তাই না? তোমার এসব মজা লাগছে তাই না? একটা মেয়ে তোমার বুকের উপর সারা রাত বিনা কাপড়ে ছিল, আর এখনো সেই অবস্থায় তোমার সামনে রয়েছে, আর এটাকে তোমার মজা লাগছে? এই জান, আমাকে আদর করো না প্লিজ। আমার না তোমার আদর আবার পেতে ইচ্ছা করছে। মানে আপনি এসব কি কি বলছেন? কি বলছি বুঝতে পারছো না? বলেই ভাবে আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আমার উপর উঠে বসে পড়ে। তারপর আস্তে আস্তে তার মুখ আমার মুখের কাছে আনে। যেইভাবে তার ঠোঁট আমার ঠোঁটে মিলিয়ে দেবে, তখনই ঠকঠক করে দরজায় আওয়াজ হলো। ধুর, ভালো লাগে না। এই দেখো কে আমাদের রোমান্টিক মুডটা নষ্ট করে দিল। বলেই মীরা মানে ভাবে আমার থেকে সরে যায়। আমি দরজা খুলে দেওয়ার জন্য যে দরজার দিকে পা বাড়াবো, তখন কেন জানি মনে হচ্ছে আমার পা কোনো এক অজানা শক্তি ধরে রেখেছে, যে আমাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। বুকটা বারবার ভয় কেঁপে উঠছে। না জানি দরজার উপাশে আমার জন্য কি অপেক্ষা করছে। হয়তো সবাই আমাকে ভুল বুঝে মেরে ফেলবে, কে আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু যে বা যা হয়েছে তা আমি ইচ্ছে করে করিনি বা করতে চাইওনি। তারপর অনেক কষ্টে আস্তে আস্তে দরজার কাছে যাই, আর যে দরজাটা খুলে দিই, হঠাৎই ঠাস ঠাস করে দুইটা থাপড় পড়লো আমার গালে, আর আমি অপরাধীর মতো মাথা নিচে করে আসি। এটা তুই কি করলি কাব্য? আজকের এই দিনটা দেখার জন্য তোকে আমরা লেখাপড়া করাচ্ছি? তোর কি বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেছে যে তুই এত বড় একটা খারাপ কাজ করতে পারলি? ভাইয়ের বাসর রাতে কিভাবে তুই একে বেঁধে রেখে তার বউকে, ছি! আমার এটা ভাবতেও ঘৃণা লাগছে। এদিকে রুমের ভেতর থেকে মেয়েরা হু হু করে কান্না ভেসে আসছে। কিন্তু এই মেয়েরা আবার কি জন্য কাঁদছে? কাদার কথা তো আমার নিজের চোখের সামনে নিজের আজরালকে দেখতে পারছি। আম্মু, আমি চুপ, একদম চুপ। তোর ওই নোংরা মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। আমার বিশ্বাস করো, গতকাল রাতে আমার সাথে কি হয়েছে আমি নিজেও জানি না, আর কেউ আমাকে ভাসাতে যাচ্ছে। বাহ ভাই বাহ, তুই তো দেখি নাটক ভালোই করতে পারিস। এমন ভাবে কথা বলছিস যেন তুই ভাজা মাছ উল্টে খেতেও জানিস না। তুই চাচাতো ভাই হওয়ার পরেও তোকে তো আমার নিজের ভাই মনে করতাম, আর তুই কিনা আমার সংসার শুরু হওয়ার আগে শেষ করে দিলি। ভাইয়া তুই বিশ্বাস কর, আমি বিশ্বাস? আর তোকে? মীরা, এই মীরা, কোথায় মুখ লুকিয়ে আছিস? ভাইয়ের কথা শুনে ভাবি কাঁদতে কাঁদতে বাইরে এসে ভাইকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ভাই চিৎকার করে বলল, খবরদার আমাকে ছবি না। তোর ওই নোংরা শরীরের কোনো অংশ আমার শরীরে লাগলে আমার শরীরও নোংরা হয়ে যাবে। রাফি, তুমি এসব কি বলছো? আমি তো ইচ্ছে করে এসব করি নাই। যা হয়েছে তা তোমার ভাই জোর করে করেছে। প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি যদি আমাকে ভুল বোঝো, তাহলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এদিকে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ভাবি এসব কি বলছে? তো মরে যা। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি আজ পর্যন্ত কখনো অন্যায় ব্যবহার করা কাপড় পরি নাই, আর সেখানে আমার আগে তোকে কেউ ব্যবহার করেছে। তুই ভাবলি কি করে তোকে আমি মেনে নিব? চুপ, সবাই চুপ। কেউ আর একটা কথাও বলবে না। এই কুত্তার বাচ্চার জন্য কাউকে মরতে হবে না। আমি রাফি, তোকেও ওকে মেনে নিতে হবে না। চাচি, তোমার ছেলে যা করছে তা একদমই ঠিক করে নাই। আর একটা কথা, তোমার ছেলে যদি আজকের পর ওই বাড়ি থাকে তাহলে আমরা বাড়ি আলাদা করব। তারপর আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবি, তুমি এই মেয়ের কাপড়ের লাগেজ নিয়ে আসো, আর রিয়া, আমার আলমারি থেকে 10 লাখ টাকা নিয়ে আয়। আপনারা ভাবছেন রিয়া কে? রিয়া হলো আমার ছোট বোন। ওকে আমি খুব ভালোবাসি, কারণ আমার তো একটাই বোন। আম্মু, এই নাও টাকা। টাকা আমাকে নয়, এটা তুই এই মেয়েটার হাতে দে।
তারপর রিয়া টাকাগুলো ভাবির হাতে দিল। টাকা? আমি টাকা দিয়ে কি করব? এরকম লক্ষ লক্ষ টাকা আমার ব্যাংকে পৌঁছে যাচ্ছে, আর আপনারা 10 লক্ষ টাকা দিয়ে আমার ইজ্জত কিনতে এসেছেন। আপনাদের বাড়িতে আমি সংসার করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমার সংসার করা তো দূরে থাক, আমাকে আমার ইজ্জত হারাতে হলো। নিজেদের ছেলের অপরাধ ঢাকতে আমাকে টাকা দিচ্ছেন। আপনি পারবেন আমাকে আমার হারানো ইজ্জত ফিরিয়ে দিতে? পারবেন আমার সাথে আপনার ছেলের বিয়ে দিতে? জানি পারবেন না, শুধু এটা। ঠিক তখনই আব্বু এসে গম্ভীরভাবে বলল, রাবেয়া, ওদেরকে বলো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা যেন আজকেই এই বাড়ি এবং এই শহর ছেড়ে চলে যায়। আর তোমার ছেলেকে বলে দাও জীবনে বেঁচে থাকতে ভুল করেও যেন এই বাড়ির দিকে পা না বাড়ায়। আজ থেকে ও আমাদের জন্য মারা গেছে। আর ওকে এটাও বলে দাও ওর ভাগের সবকিছু ওর নামে লিখে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে ও সম্পত্তি ভাগের জন্য এই বাড়িতে না আসে। আম্মু, আব্বু এসব কি বলছে? আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? চুপ বেয়াদব, একদম চুপ। বের হয়ে যায় এখান থেকে। আর একটা কথা শুনে যা, তুই যেহেতু এই মেয়েটার জীবন শেষ করে দিয়েছিস, তখন তোকেই ওর জীবনটা আবার সাজিয়ে দিতে হবে। যদি কখনো কোনো দিন আমি শুনি তোর কারণে এই মেয়েটার কোনো ক্ষতি হয়েছে, তবে মনে রাখবি তোর কাছে আমরা সেদিন থেকে মৃত। আম্মু। রিয়া, ওকে বের হয়ে যেতে বলো। ও যদি বের না হয় তাহলে ওকে আমার মরা মুখ দেখতে হবে। আম্মুর কথা শুনে বুকটা কেঁপে উঠল। আমি মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে আসি, কেন ওখানে আর দাঁড়িয়ে থাকতেই পারছি না। আসার সময় মীরার দিকে তাকা দিয়ে দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়লেও ওর ঠোঁটের ফাঁকে একটা হাসি ফুটে উঠল। যাই হোক, তারপর আমি গাড়িতে উঠে পড়ি। মীরা আমার পেছন পেছন এসে গাড়িতে উঠে, তারপর ও ড্রাইভারকে কী যেন বলল, আর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি বাড়ির দিকে এক নজরে তাকিয়ে আছি। বাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবতে লাগলাম পুরোনো কথাগুলো। ভাইয়া আর মীরা ভাবি একসাথে ডাক্তারি পড়তো, তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কেউ কাউকে ভালোবাসতো না। ভাইয়া যে হাসপাতালে কাজ করত, সেখানকার এক নার্সকে পছন্দ করতো ভাইয়া, কিন্তু বড় আব্বু তাকে পছন্দ না। যেহেতু মীরা ভাইয়ার সাথে পড়তো, সেই সূত্রে গত 1 মাস আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে মীরা, আর তখন বড় আব্বুর তাকে খুব পছন্দ হয়। তারপর মীরাপুর বাবা মার সাথে কথা বলে বিয়ের কথাবার্তা ঠিক করে। তারপর কি হলো তা তো আপনারা দেখতেই পেলেন। এই কি হলো কি? এত ভাবছো? নেমে পড়ো, আমরা এসে পড়েছি। ও, আমি কিছু না বলে মীরার পিছু পিছু একটা বাড়িতে যাই আর গিয়ে সোফায় বসে পড়ি। মীরা ব্যাগ থেকে কাপড় বের করে বাথরুমে চলে যায় আর ফ্রেশ হওয়ার জন্য, আর বাথরুম থেকে বের হয়ে যা বললো তাতে আমি চমকে উঠি, কারণ মীরা বলল যে, এই কুত্তার বাচ্চা, এখানে বসে তুই কি করছিস? যা ফ্রেশ হয়ে আয়। ভাবি, তুমি আমাকে খারাপ কথা বলে গালি দিচ্ছ কেন? এটা কি ভাষা? ছি। এই শোন, তুই এমন কোন মহান ব্যক্তি রে যে তোকে সম্মান করতে হবে? আর একটা কথা মনে রাখ, আজ থেকে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিব। এখন নে, এই কাগজে সই করে দে। মীরা চোখ মুখ লাল করে বললো এই কথাগুলো। কিসের কাগজ এটা? তোর আর আমার বিয়ের কাগজ। এখন চুপচাপ সই কর। কি? বিয়ের কাগজ মানে? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কি বললি? তুই বিয়ে করতে পারবি না? না, পারবো না। দেখ কাব্য, ভালোই ভালোই সই কর বলছি, না হলে আমি যে কি করব তা তুই ভাবতেও পারবি না। আপনার যা খুশি তাই করুন, আমার কিচ্ছু আসে যায় না। আপনি আমার যা ক্ষতি করে তা তো করেইছেন। এখনো কিছুই করিনি মিস্টার কাব্য, তবে এবার করব। তুই যদি সাইন না করিস তাহলে আমি এখান থেকে সোজা থানায় যাব আর গিয়ে বলবো এটা যে তুই আমাকে ধর্ষণ করেছিস, আর আমাকে ধর্ষণ করতে তোর মা বাবা তোকে সাহায্য করেছে। এখন ভেবে দেখ, আমাকে ধর্ষণ করার দায়ে তোকে তো জেল খাটতেই হবে, সেই সাথে তোর মা বাবাকেও পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। আচ্ছা, তোর কি ভালো লাগবে এটা দেখতে? না না, প্লিজ, আপনি এমনটা করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আমাকে কোথায় সাইন করতে হবে। এই নে, এখানে সাইন কর। তারপর আমি পেপারগুলো না দেখেই না পড়েই সাইন করে দিলাম। আমার সাইন করা দেখে মীরার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আমি সাইন করে বাথরুমে যাই গোসল করতে, কারণ সকালে গোসল করা হয়নি। গোসল করে বাইরে বের হতে মীরা বলল, এই যা, বাজার থেকে চাল ডাল শাকসবজি ইত্যাদি কিনে নিয়ে আয়, তারপর আমার জন্য খাবার তৈরি করবি, আমার খুব ক্ষুধা লেগেছে। ভদ্রভাবে কথা বলুন ভাবি। আর আমি করব রান্না? অসম্ভব। আমি আপনার কোনো গোলাম নই যে আপনার সব কথা আমি শুনবো। ঠিক আছে, আমার কথা শুনতে হবে না, শুধু কষ্ট করে এই ভিডিওটা দেখ। বলে আমার দিকে ওর মোবাইলটা এগিয়ে দেয়। আমি মীরার হাত থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখি
মোবাইলের দিকে যে তাকিয়েছি, তখন আমার দুনিয়াটা যেন মুহূর্তের মধ্যে থমকে গেছে। মনে হয় আকাশ ভেঙে পড়ছে আমার মাথার উপর। কি দেখছি আমি? আমার বোনের গোসল করার ভিডিও। মীরা এটা কোথায় পেলো? আর এটা যদি কোনোভাবে লিক হয়, তাহলে আমার বোনটার জীবনটাই শেষ হয়ে যাবে। না না, এই হতে পারে না। হ্যাঁ, এখন ভেবে দেখ আমার কথা শুনবি কি না। যদি না শুনতে চাস তাহলে তো আমি আমার মোবাইলে একটা মাত্র ক্লিক করব, আর সাথে সাথেই তোর বোনের এই 5 মিনিটের ভিডিও ভাইরাল হয়ে যাবে। একটা ডেবিল মার্কা হাসি দিয়ে কথাগুলো বলছে মীরা। আমি ভাবতে পারছি না কিছু। প্লিজ, আপনার পায়ে পড়ি, দয়া করে আমার বোনের সাথে এমনটা করবেন না। ঠিক আছে, করব না, তবে মনে রাখ আজ থেকে তোকে আমার সব কথা শুনতে হবে। যদি কোনো রকমের চালাকি করার চেষ্টা করেছিস তো বুঝতেই পারছিস আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথা শুনবো, সব কাজ করব। কথাগুলো বলে যে বের হতে যাব, তখনই মীরা পেছন থেকে বলল, এই শোন, বাজারে যা, এখন বাজারে গিয়ে বাজার করে 1 ঘন্টার ভিতরে বাড়িতে আসবি। যদি 1 মিনিটও লেট করিস না তাহলে বাড়িতে ঢুকতে পারবি না। আমি আর কিছু না বলেই বাইরে আসি, আর একটা খালি রিক্সা দেখে রিক্সা চালককে থামাতে সিগন্যাল দিলাম। কই যাবেন মামা? বাজারে যাবেন? হোম ওড়েন মামা। তারপর রিক্সা করে বাজারে যাই, আর বাজারে গিয়ে লিস্ট অনুযায়ী সব কিছু কিনে বাড়িতে ফিরতে ফিরতে 7:30 বেজে যায়। সন্ধ্যা 6টায় বাজারে গিয়েছিলাম, আর এখন 7:30। জানি না এখন আবার ভাবে কি করবে আমার সাথে। যাই হোক, আমি তো কোনোদিন বাজার করিনি, আজকে প্রথম। এটা জানলে হয়তো কিছু বলবে না। আমি বাড়ির কাছে আসতে হঠাৎ আকাশে মেঘ জমতে লাগলো। বাড়িতে এসে কলিং বেল দিতে ভাবি দরজা খুলে দিয়েই বলতে লাগলো, ওই কুত্তা, এত সময় লাগে এইটুকু বাজার করতে? সরি, আগে কখনো বাজার করিনি তো। হয়েছে হয়েছে, আর কৈফিয়ত দিতে হবে না। সারা জীবন শুধু বাপের টাকা নষ্ট করেছিস। দেখি কি কি বাজার করেছিস। বলে আমার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বলল, এ কি কিনেছিস? এগুলো সব পচে যাওয়া কাঁচা বাজার। কিনেছিস কেন? ওই টাকাগুলো কি তোর বাপের কামাই করা যে এভাবে নষ্ট করছিস? কথাগুলো বলেই আমার দিকে ব্যাগটা ছুঁড়ে দেয় আর বাড়ির দরজা বন্ধ করে দেয়, আর বলল, আজকে রাত তুই বাড়িতেই থাকবি, তোর আজকের বাড়িতে জায়গা নেই। এর মাঝে বৃষ্টি পড়তে শুরু করলো। আমি দরজার কাছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাক ভেজা হচ্ছি, তবুও মীরা ভাবি দরজা খুলছে না। সময় যত যাচ্ছে বৃষ্টির প্রকোপ ততই বাড়ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডায় আমি দরজায় বসে পড়ি। দরজায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যাই বুঝতেই পারিনি। এদিকে মীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আচ্ছা, আপনারা ভাবছেন মীরা খাবার কোথায় পেল? আমি বাজারে যাওয়ার পর মীরা কাছের একটা হোটেল থেকেই খাবার কিনে আনে, কারণ মীরা জানতো যে আমি এই সময়ের মধ্যে এত বাজার করতে পারবো না। পরের দিন পাখির কিচিরমিচির শব্দে মীরার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতে দেখে সকাল 9টা বাজে। মীরা উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয় হাসপাতালে যাওয়ার জন্য, আর দরজা খুলতে দেখে আমি দরজায় মাথা দিয়ে শুয়ে আছি। এদিকে আমাকে ওভাবে শুয়ে থাকতে দেখে মীরার মাথায় রাগ উঠে যায়। তখন সে আমাকে ডাক দিয়ে বলল, বাচ্চা, খুব ঘুমানো হচ্ছে না? আমার রাতের ঘুম মনের শান্তি কেড়ে নিয়ে এখন বাইরে ঘুমানো হচ্ছে। তোর কারণে আজ আমার হাসি খুশি পরিবারটা হাসতে ভুলে গেছে। তখন রাগের মাথায় মীরা আমাকে লাথি দেয়, আর সাথে সাথে আমি মাটিতে মুখ থুবড়ে পড়ে যাই, কিন্তু কোনো হুঁশ নেই। তখন মীরা বলল, এ কি কুত্তার বাচ্চাটা এভাবে পড়ে গেল কেন? কোথাও মরে টরে গেল না তো? না, ও এভাবে এত তাড়াতাড়ি মরে যেতে পারে না। ওকে অনেক কষ্ট পেতে হবে, অনেক অনেক। দেখি একটু বেঁচে আছে কিনা। তারপর মীরা আমার কাছে আসে, আর আমার গায়ে হাত দিতেই মীরা শিউরে ওঠে, কারণ মীরা আমার গায়ে হাত দিতে বুঝতে পারে আমার শরীর জ্বরে একদম পড়ে যাচ্ছে। তারপর মীরা আমার পা ধরে টানতে টানতে ভিতরে নিয়ে আসে, আর ওর ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন দিয়ে দরজায় তালা দিয়ে হাসপাতালে চলে যায়। এরপর দুপুর 3টার দিকে আমার জ্ঞান ফিরে। আমি চোখ খুলতে দেখে আমি আমার রুমের মেঝেতে শুয়ে আছি, আর শরীরটা খুব দুর্বল লাগছে। শরীরের দিকে তাকে দেখি গতকালে যে কাপড় পরেছিলাম তাই এখনও পরে আছি। যাই হোক, তারপর কোনো রকমে বাথরুমে যেয়ে গোসল করতে, আর বাথরুম থেকে বেরোতে দেখি মীরা একটা খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, কিরে, তোর শরীর এখন কেমন আছে? মোটামুটি ভালো। আচ্ছা, একটা কথা বলি, আমি রুমের ভিতর কি করে আসলাম? কিন্তু মীরা আমার কথার কোনো জবাব না দিয়ে বলল, ভালো থাকলেই ভালো। আর রুমে কি করে আসলি মানে? এ বাড়িতে যেহেতু আমি ছাড়া আর কেউ নেই, তাহলে ভাব তোকে কে এনেছে। ও, বুঝতে পেরেছি। এখন কথা বাদ দিয়ে এই নে, খাবারগুলো খেয়ে এই ঔষধটা খেয়ে নে। আমি গতকাল থেকে না খেয়ে আছি, আর আজকে সকাল থেকেও কিছু খাইনি, তাই কোনো কিছু না ভেবে খাবারগুলোর হাত থেকে নিয়ে খেতে লাগলাম। খাবার খাওয়া হলে মীরা বলল, খাওয়া হয়েছে, এবার রান্নাঘরে যা আর আমার জন্য খাবার তৈরি কর। মীরার কথা শুনে যেন আমি অবাক হয়ে গেলাম। তারপর বললাম, আমি রান্না করব?
এভাবে অবাক হওয়ার কিছু নেই। তোর জন্য কি বাহির থেকে কেনা খাবারগুলো এমনি এমনি এনেছি? তুই যে খাবারগুলো খেলি এগুলোর দাম জানিস? এগুলোর দাম কে দেবে? আমি মীরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? যা, আমার জন্য খাবার তৈরি কর। ভাবি, আমি রান্না করতে পারি না। কি বললি? রান্না করতে পারিস না, তাই না? তাহলে কি পারিস? হ্যাঁ, এটা পারিস যে কিভাবে একটা নিরীহ নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফেলে কিভাবে তার সর্বনাশ করা যায়, কিভাবে একটা হাসি খুশি পরিবারকে দুঃখের সাগরে ভেসে দেওয়া যায়। মীরা রাগ করে বলল কথাগুলো, কিন্তু আমি তার কথা কিছুই বুঝলাম না। মানে কি বলছেন এগুলো? কিছু না, যা এখন খাবার তৈরি কর। বলে মীরা বাথরুমের দিকে যাচ্ছে। তখন আমি আর কিছু না বলে রান্নাঘরে যাই রান্না করতে। তারপর অনেক কষ্টে কোনো রকমের রাতের জন্য খাবার তৈরি করি। বাড়িতে থাকতে আম্মু যখন রান্না করতো তা দেখি একটু একটু শিখেছিলাম, কিন্তু আগে কখনো রান্না করিনি। যাই হোক, রান্না করা খাবারগুলো টেবিলে রাখতেই মীরা খাবার টেবিলে এসে একটা চেয়ারে বসে পড়ে। আর বসতে বসতে বলতে লাগলো, দেখি কেমন রান্না করতে পারিস, মানুষ খেতে পারবে তো? তখন আমি বললাম, আমি এতটাও খারাপ রান্না করিনি যে মানুষ খেতে পারবে না। আর যদি মানুষ খেতে না পারে তাহলে রাস্তার কুকুর অন্তত খেতে পারবে। কি বললি? আমি রাস্তার কুকুর? তুই খা তোর খাবার। কথাটা বলে আমাকে ভাতে প্লেট ছুঁড়ে মারল মীরা। প্লেটটা আমার কপালে লেগে অনেকটা কেটে গেল। এটা কি হলো? আপনি আমার উপর এভাবে ভাতে প্লেট ছুঁড়ে দিলেন কেন? কপালটা মনে হয় কেটে গেল। হাতে একটু রক্তও দেখলাম। ঠিক হয়েছে, তোর সাথে তো এটা হওয়ারই দরকার, কুত্তার বাচ্চা। দেখুন, আপনি কিন্তু একটু বেশিই বলছেন। এই কথাগুলো যে আমাকে শোনাচ্ছেন, যদি আপনি মেয়ে না হয়ে আপনার জায়গায় কোনো ছেলে বলতো তাহলে যে তার কি অবস্থা করতাম আপনি ভাবতেও পারতেন না। কি করবি রে তুই? তোর কি করার ক্ষমতা আছে? শোন, আমার একটা পশমেরও ক্ষতি করতে পারবি না তুই, বুঝলি? হ্যাঁ, আপনার কোনো ক্ষতি করতে পারবো না। কি আর করতে পারি? আমার হাত পা যে বাঁধা। ছোটবেলায় দেখতাম বাবা বিনা কারণে মাকে মারতো। মার সহ্য করতে না পেরে মা অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলতো। তাই আমার মা ছোট থেকে শিখেছে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয়, যার কারণে আপনাকে কিছু করতে পারছে না। আমার মা আমার কাছ থেকে কথা নিয়েছিল যে আমি কোনোদিন যেন কোনো মেয়ের গায়ে হাত না তুলি। আর সবচাইতে বড় কথা কি জানেন? বাড়ি থেকে বের করে দেওয়ার সময় মা বলেছিল যে আপনার খেয়াল রাখতে। ওই তোর প্যাচাল বন্ধ কর। তোর মা তোকে কি শিক্ষা দিয়েছে তা আমার জানার দরকার নেই। আমার খুব ক্লান্ত লাগছে, আমি এখন ঘুমিয়ে যাব। আর তুই আমার পা টিপে দিবি। আর যদি না দিতে চাস তাহলে তোর বোনের কথাটা একটু ভেবে দেখিস। এটা বলে তারপর না খেয়ে উঠে যাই। আপনারা কি ভাবছেন মীরা না খেয়ে থাকবে? মোটেও না। মীরা বাহির থেকে যা খেয়ে এসেছে তাতে তার রাত কেটেই যাবে। মীরা উঠে যাওয়ার পর আমি বাথরুমে যাই আর কপারে লেগে থাকা খাবারগুলো পরিষ্কার করে মীরার রুমে যাই। ও রুমে গিয়ে দেখি ও চোখ বন্ধ করে আছে। আমি গুটি গুটি পায়ে বিছানার এক পাশে বসে মীরার পা টিপে দিচ্ছি। এদিকে হঠাৎ আমার বুকের ভেতরটা কেমন যেন মসুর দিয়ে উঠলো। একদিন আম্মুর পা টিপে দিতে বলেছিল আমাকে। আম্মুর পায়ে ব্যথায় হাঁটতে পারছিল না, কিন্তু তার কষ্টটাকে না বুঝে তাকে অবহেলা করে আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। আর আজকে সে আমাকে এমন একটা মেয়ের পা টিপতে হচ্ছে যার কারণে আমার পরিবার থেকে আলাদা হতে হয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। এদিকে মাঝরাতে মীরার ঘুম ভেঙে যায়। ও পায়ের দিকে তাকে দেখে আমার পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে আছি। মীরা ঘুমন্ত অবস্থায় আমাকে দেখে ওর কেমন যেন মায়া লাগছে। ভাবছি কি নিষ্পাপ মায়াবী চেহারা, মনে হচ্ছে আমি যেন কতটা আপন ওর। মন চাচ্ছে আমার মাথায় চরম যত্নে একটা চুমুকে দিতে। মীরা তখন নিজের অজান্তে আমাকে হঠাৎ একটা চুমু দিয়ে ফেলে। তারপর হঠাৎ কি যেন মনে করে বিছানা থেকে উঠে পড়ে আর আলমারি খুলে একটা গোপন ড্রয়ার থেকে একটা ডায়েরি বের করে বেলকনিতে চলে যায়। তারপর চেয়ারে বসে পরম মমতায় ডায়েরিটি স্পর্শ করতে করতে ডায়েরির প্রথম পাতাটা খুলে পড়তে শুরু করে। ডায়েরির কথা। আজ আমি খুব খুশি, কারণ আজ আমার কলেজ লাইফের প্রথম দিন। অনেক দিনের ইচ্ছা আজ সত্যি হতে চলেছে। সবসময় ভাবতাম কবে কলেজের মাটিতে পা দেব। যাই হোক, কলেজে এখন ঢুকতেছি, তখনই হঠাৎ কে যেন আমাকে ডাক দিল। ওই নীলা, তুই এখানে? ও সরি, আমি তো আমার পরিচয়টা দিতেই ভুলে গিয়েছি। আমার নাম নীলা, বাবা মায়ের দ্বিতীয় আর সবচেয়ে আদরের মেয়ে। কেন, আমি কি আসতে পারি না? আরে আমি তা বলছি নাকি। তা বল, কি মনে করে আমাদের কলেজে ঘুরতে এসেছিস নাকি? ঘুরতে আসবো কি জন্য? আমি এই কলেজে পড়তে আইছি, এখানেই অ্যাডমিশন নিয়েছি। কি বলিস, তুই এখানেই ভর্তি হয়েছিস? কই, আগে তো তোদের দেখিনি। আরে সতীন, আমি তো এতদিন দাদুর বাড়িতে ছিলাম, তাহলে দেখবি কি করে? ও তাই বল, তা কোন ডিপার্টমেন্টে? এই তো বিজ্ঞান। তাহলে তো আমাদের সাথে চল ক্লাসে যাই।
হুম, চল। তারপর দুজন ক্লাসে যাই। রিমা ওর ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। হঠাৎ দেখি একটা ছেলে লাল টি শার্ট পরে মাথা নিচু করে আসছে। ছেলেটাকে দেখে কেন জানি না বুকের ভেতর কিছু একটা বেজে উঠলো হঠাৎ। এই সতীন, এই চকলেট বয়টা কে রে? কাকে তুই চকলেট বয় বলছিস? এটা তো অ্যালার্জি বয়। কেন রে? এমন একটা কিউট বয়কে তোরা কোন দুঃখে অ্যালার্জি বয় বলছিস? তো আর কি বলবো, তোর এই চকলেট বয়কে আমি একবার প্রপোজ করেছিলাম। জানিস কি বলেছিল? আরে আরে, ওই দিকে না তাকিয়ে এই দিকে তাকা। ফ্ল্যাশব্যাক। কাব্য, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলুন আপু, কি বলবেন? আরে তুমি আমাকে আপু বলছো কেন? তাহলে কি বলে ডাকবো? কেন শোনা, বাবু যেন বলে ডাকবে। কি বলছেন? এগুলো তো লাভার হাতে ভালোবাসার মানুষকে বলে। তাহলে আমি কেন আপনাকে এগুলো ডাকবো? কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে ভালোবাসতে পারবো। কেন কেন? আমি কি দেখতে অসুন্দর নাকি? নাকি আমার নাক বোসা, দেখতে কালো, মুখে গন্ধ নাকি? আরে না না, আপনি দেখতে পরীর মতো। যে কেউ আপনাকে প্রথম দেখায় প্রেমে পড়বে। আসলে কি হয়েছে জানেন তো, আমার আম্মু আমাকে বলেছে যে বিয়ের আগে প্রেম ভালোবাসা ঠিক নয়। এখন প্রেমে পড়লে বা কোনো সম্পর্কে জড়িয়ে পড়লে জীবনে শুধু কষ্ট আর কষ্টই পাবো, যার ফলে আমার ভবিষ্যৎ জীবন অন্ধকারে ঢেকে যাবে। এখন আপু আপনি বলুন, আমি কি এতটাই বোকা যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবো? আরে দূর, সব বাবা মাই তো তাদের সন্তানকে এসব বলে, তাই বলি কি তারা প্রেম করে না? তারা করে বলে কি আমাকে প্রেম ভালোবাসা করতে হবে? আমি তো আগে নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর এসব নিয়ে ভাববো। আমি এখন আসি আপু, কেমন? টাটা। ফ্ল্যাশব্যাক শেষ। এখন বুঝলি তো কেন তো চকলেট বয়কে আমরা অ্যালার্জি বয় বলি। আর একটা কথা বলছি শোন, শুধু আমি একা নয়, আরো অনেকেই তোর এই চকলেট বয়কে প্রপোজ করেছিল, কিন্তু সবাইকে সে একই কথা বলেছিল। এই শালা শুধু অ্যালার্জি বয় নয়, সেই সাথে জাতীয় ভাই হলেও ভালো হতো। ওই সতীনের ঘরের সতীন, কখনো তুই নিজের মুখ আয়নায় দেখেছিলি যে এমন একটা চকলেট বয়কে প্রপোজ করতে গিয়েছিলি? জানিস তোকে দেখতে কেমন লাগে? একদম পচা ডোবার রাজরানীর মতো লাগে। তোর জন্য তো আমাদের বাড়ির পাশে কদমালির ছেলে আক্কাস আলী ঠিক আছে। হ্যাঁ, আসছে আমার চাঁদের দেশের রাজকুমারী রে। তোর জন্য মনে হয় সালমান খান অপেক্ষা করছে। সালমান খান আসবে কি আসবে না জানি না, তবে এই চকলেট বয় তো কনফার্ম আমার জন্য অপেক্ষা করবে, ভালোবাসবে, আর বছর ঘুরতে না ঘুরতে বিয়েও হবে। আর দেখ না, ওর নাকটা কত সুন্দর, যে কেউ ওর নাক দেখে মনে করবে যে ওর নাক ফুরানো হয়েছে। তাই তো 20 সালের সেরা জোক শোনালি রে সতীন, এটা কোনোদিনও হবার নয়। তাই নাকি? তাহলে আজ থেকে দেখতে থাক, আগে আগে হোতা হে কিয়া। কেন, কি করবি তুই? নীলা রিমাকে কিছু না বলেই আমার কাছে আসে এবং এসে দেখে আমি মাথা নিচু করে আছি। হাই, আমি নীলা, আমি কি এখানে বসতে পারি? আমি মাথা উঁচু করতে দেখি একটা অপরূপ সুন্দরী মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। এ যেন রূপকথার রাজকুমারী, মন চাচ্ছে তার দিকে তাকিয়ে থাকে। কাব্য আমাকে প্রথম দেখেই ভ্যাবলার মতো তাকিয়ে আছে, আর আমার একটু লজ্জাও লাগছে ওর তাকানো দেখে। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কি হলো? আমার দিকে এভাবে হা করে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? আমি মেয়েটার কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, কিছু না। তারপর তাকে বসার জন্য জায়গা দিলাম। এদিকে আমিও বসে পড়লাম। হাই, আমি নীলা, আর তুমি? হ্যালো, আমি কাব্য আহমেদ। আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? ও মা, বোকা ছেলে বলে কি? এতটুকু বুঝতে পারছো না? আমরা যখন একসাথে পড়ি তখন তুমি করে বলতে পারি, তাই না? তাও ঠিক। হুম, এই তো বুঝতে পারছো। আচ্ছা, আমরা যখন একসাথে পড়ি তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? না না, একদমই না। আমার কোনো মেয়ে বন্ধুর দরকার নেই। আর আপনার যদি বন্ধুর দরকার পড়ে, তাহলে এখানে অনেক ছেলে আছে যারা আপনার সাথে বন্ধুত্ব করতে আগ্রহ নিয়ে বসে আছে। তা আছে, কিন্তু তারা তো তোমার মতো ভালো নয়। আমাকে দেখে আপনার কেন মনে হচ্ছে যে আমি ভালো? আমি তো খারাপ ছেলে হতে পারি। না, হতেই পারে না। ক্লাসের সবাই তোমার নামে কত ভালো ভালো কথা বলল, তাই আমি মনে করি তুমি অন্য সবার থেকে ভিন্ন। অন্যের কাছ থেকে শোনা সব কথা কিন্তু সবসময় সত্য না হতে পারে। হুম, ঠিক তো। আসলে আমি তো এটা ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। আমরা 1 মাস সাধারণ বন্ধুর মতোই থাকি। এর মাঝে যদি আমার বা তোমার যে কোনো একজনের মনে হয় যে আমাদের মাঝে বন্ধুত্ব ঠিক নয়, তখন না হয় তোমার রাস্তায় তুমি, আর আমার রাস্তায় আমি। কিন্তু কোনো কিন্তু নয়।
এখন তোমার মোবাইল নাম্বারটা দাও। কাব্য প্রথম দিকে চাচ্ছিল না নাম্বার দিতে, কিন্তু আমি কাব্যর থেকে এক প্রকার জোর করেই ওর মোবাইল নাম্বারটা নিলাম। এরপর থেকে আমাদের বন্ধুত্ব শুরু হয়। দুজন একে অন্যের লেখাপড়ায় সাহায্য করি, আর আমি যখন কিছু না বুঝলে তখন ও আমাকে বুঝিয়ে দেয়, আর আমি ওকে ওকে যখন আমি বুঝাই তখন কাব্য শুধু আমার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতো, যা দেখে কলেজের সব ছেলে মেয়েরা আমাদের খুব হিংসা করত। এভাবে দেখতে দেখতে 3 মাস চলে যায়। আমি কাব্যের উপর দুর্বল হয়ে পড়ছি। শুধু আমি বললে ভুল হবে, কাব্য যে এখন আমাকে ভালোবাসে তা বুঝতে আমার আর বাকি নেই। সব সময় ও আমাকে শাসনের উপর রাখে। যাই হোক, আমি একদিন কলেজে একটা আম গাছের নিচে বসে বই পড়ছিলাম, ঠিক তখনই কাব্য আমার কাছে আসে। ওই নীলা, চল আজকে তোকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব। তাই নাকি? তা কোথায় যাবি? চল না, যাওয়ার পর দেখতে পারবি। তারপর দুজনে একসাথে কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা ভাড়া করি, আর রিক্সা একটা পার্কের কাছে আসতেই রিক্সাওয়ালা মামাকে থামতে বলে কাব্য। আমি রিক্সা থেকে নেমে দেখি আমরা একটা পার্কের সামনে, যেখানে সাধারণত প্রেমিক প্রেমিকারা আসে। কী রে, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? ভেতরে চল, তাহলে বুঝতে পারবি। তারপর কাব্য আমাকে নিয়ে ভেতরে চলে যায়। একটু যাওয়ার পর কাব্য বলে উঠল, এই নীলা, এখন তুই একটু তো চোখটা বন্ধ কর না। কেন? আরে কর না। আচ্ছা ঠিক আছে। তারপর কাব্যের কথা মতো আমি চোখ বন্ধ করি। আমি ঠিক বুঝতে পারলাম আমাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। কিছু দূর যাওয়ার পর কাব্য বলল, এবার চোখটা খোল নীলা। আমি চোখ খুলতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ আপনা আপনি আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কারণ আমি চোখ খুলতে দেখি যে কাব্য একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি ওকে কিছু বলতে যাব, তার আগে কাব্য বলতে লাগলো, নীলা, প্রেম ভালোবাসে কি আমি তা জানি না, আর কখনো জানতেও চাই না। কলেজে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর সেই প্রথম দেখাতেই আমার কেন জানি মনে হয়েছিল হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। নীলা, তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি জীবনে তুমি ছাড়া আর কোনো মেয়ের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, আপু ছাড়া কথা পর্যন্ত বলিনি। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই তোমাকে মনে মনে পছন্দ করে ফেলেছিলাম। আর জানো, যদি ওই দিন তুমি আমার সাথে বন্ধুত্ব না করতে, বিশ্বাস করে আমি নিজেই সেদিন তোমার সাথে বন্ধুত্ব করতাম। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই যে তোমার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে আমার প্রতি তোমার যে ছোট ছোট দুষ্টুমি, মিষ্টি ঝগড়া, রাগ, অভিমান এগুলো করতে, তখন তা ভাঙাতে আমার খুব ভালো লাগতো। আর এই ভালো লাগা যে কখন ভালোবাসার রূপ নেয় তা আমি বুঝতে পারিনি। নীলা, তুমি কি হবে আমার এই তৃষ্ণাত্ম মনের রানী? হবে কি আমার মায়ের আদরের বৌমা? এক নিঃশ্বাসে কথাগুলো বলে মাথা নিচু করে আছে। চরের শব্দে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কাব্য আমাকে ভালোবাসে এটা শুনে খুশিতে আমার চোখ দিয়ে পানি পড়ছে। এদিকে আমি চর খেয়ে মাথা নিচু করে ভাবতে লাগলাম, তাহলে কি নীলা আমাকে ভালোবাসে না? সেই জন্য হয়তো আমাকে চর মারলো। ছি, আজ আমার কারণে এত ভালো বন্ধু হারাতে চলেছি। এটা ভাবতেই চোখ দিয়ে পানি পড়ছে। আমি চোখের পানি মুছে যেই চলে যাচ্ছি, ঠিক তখনই পিছন থেকে নীলার ডাক। ওই, কোথায় যাস আমাকে একা ফেলে রেখে? জানি না। জানিস না মানে? একটা চর খেয়ে বলছিস জানিস না? তাহলে আমার বাকি জীবনের দায়িত্ব কিভাবে নিবি? হে খোদা, এ আমি কাকে ভালোবাসলাম? নীলার মুখে ভালোবাসি কথাটা শুনেই সাথে সাথে পিছন থেকে সামনে ঘুরে দাঁড়ালাম আর খুশি হয়ে বললাম, কি বলি নীলা, আরেকবার বল, তুই কাকে ভালোবাসিস? কাকে আবার? আমার সামনে যে ভীতু দাঁড়িয়ে আছে। জানিস, তোকে আমিও প্রথম দিন থেকে ভালোবাসি। হয়তো তোর সাথে বন্ধুত্ব করি নিজ থেকে, আর বিভিন্নভাবে বোঝাতে থাকি যে তোকে আমিও ভালোবাসি, কিন্তু তুই বোঝার চেষ্টাই করতি না। সত্যি তুই আমাকে ভালোবাসিস? বাঙালি আবার জিগায়, তোকে ভালোবাসবো না তো কাকে বাসবো? আমি কিছু না বলেই নীলাকে খুশিতে শক্ত করে জড়িয়ে ধরলাম। আরে আরে, কি করছিস? সবাই দেখছে তো, আমার বুঝি লজ্জা করে না? ও সরি, আমি নীলাকে ছেড়ে দিয়ে বলি সরি। আসলে খুশিতে তোমাকে জড়িয়ে ধরেছি, তোমার মুখে ভালোবাসি কথাটা শুনে নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। তারপর দুজন পাশের একটা বেঞ্চে পাশাপাশি বসে পড়ি, আর আমরা আমাদের ভবিষ্যৎ প্ল্যানগুলো নিয়ে সুখের একটা কাল্পনিক জগৎ তৈরির কথা একে অপরকে বলতে থাকি। আর এভাবেই শুরু হয় আমাদের সম্পর্কের নতুন এক অধ্যায়। অন্যান্য ছেলেদের মতো কাব্য কখনো আমাকে বাজে কথা
মানে রুম ডেটের কথা বলতো না, বরং আমি ফাইজলামি করে ওকে বলতাম। তখন ও আমাকে বোঝাতো ও আমার সাথে যা করার তা বিয়ের পর বৈধভাবেই করতে চায়। ও কখনো আমায় খারাপ উদ্দেশ্যে আমাকে স্পর্শ করতো না। এতে ওর প্রতি আমার ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যায়। এভাবে দেখতে দেখতে আরও 2 মাস কেটে যায়। 2 মাস পর একদিন। কাব্য, এই কাব্য। আম্মু ডাকছিলে? হ্যাঁ শোন, আজকে আমরা সবাই তোর দাদু বাড়িতে যাচ্ছি। ওখানে 6 থেকে 7 দিনের থাকবো। তুই তো যেতে পারবি না, তাই আজকে কলেজ থেকে সোজা বাড়িতে আসবি, কোথাও আড্ডা দিবি না। ঠিক আছে আম্মু। এরপর আমি ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। তারপর কলেজে যেতেই হঠাৎ মনে হলো, হায় খোদা, সবাই তো দাদু বাড়িতে যাচ্ছে বলেছে, তাহলে আমি এখন কি করে থাকবো? নিজেকে হাত পরে রান্না করতে হবে ভাবতে মনটা খারাপ হলো। তখন মুখ গোমরা করে বসে আছো কেন? তোমার কি কোনো কারণে মন খারাপ? আর বলিস না, সবাই দাদু বাড়িতে বেড়াতে যাচ্ছে, শুধু আমি ছাড়া। এর মাঝে হঠাৎ বৃষ্টি পড়তে লাগলো। এই নীলা, তাড়াতাড়ি এখন চল এখান থেকে, না হলে বৃষ্টিতে ভিজবো। না, আমি কোথাও যাব না। আমি আর তুমি এখন একসাথে বৃষ্টিতে ভিজবো। জানো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বরের সাথে বৃষ্টিতে ভিজবো। এ কথা বলতে না বলতে আমাকে না বৃষ্টিতে ভিজতে লাগলো নীলা। আমি নীলায় কিছু বলবো যে আমার বৃষ্টির পানিতে ভেজা নিষেধ, কিন্তু নীলার মায়া ভরা মুখের দিকে তাকিয়ে আর বলতে পারলাম না। ওর সাথে আমি বৃষ্টিতে ভিজতে লাগলাম আর উপভোগ করতে লাগলাম। নীলা উপভোগ করছে বৃষ্টি, আর আমি উপভোগ করছি আমার বৃষ্টিবিলাসী নীলাকে। কিন্তু এদিকে প্রচুর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার প্রচুর ঠান্ডা লাগছে। তাই নীলাকে বললাম, নীলা, অনেকক্ষণ তো ভিজলে, চলো এখন তোমাকে তোমার হোস্টেলে রেখে আসি, আমার একটু ঠান্ডা লাগছে। কি, তোমার ঠান্ডা লাগছে? যাও যাও, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও আর জ্বরের ওষুধ খেয়ে নিও। আর আমি একা যাবো কেন? চলেন, আপনাকে রেখে তারপর আমি বাসায় যাব। তাহলে আর কিছুক্ষণ ভিজবো আমি, প্লিজ। না, একদমই না, অনেক হয়েছে। তবে নীলাকে এক প্রকার জোর করে নিয়ে ওর হোস্টেলে রেখে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি সবাই দাদু বাড়িতে চলে গেছে, বাড়ি একদম ফাঁকা। তারপর আমি গায়ের পানি মুছে ভিজা কাপড় পাল্টিয়ে ফ্রিজ থেকে খাবার বের করি আর তা গরম করে খেয়ে ঘুমিয়ে পড়ি। রাতে কেন জানি খুব ঠান্ডা লাগছিল, তাই আলমারি থেকে কম্বল বের করেই শুয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে একদম। অনেক চেষ্টা করে বিছানা থেকে উঠতে পারলাম না, তাই আবারও ঘুমিয়ে গেলাম। এদিকে নীলা কলেজে এসে অনেকক্ষণ ধরে আমার অপেক্ষা করছে, কিন্তু আমার আসার কোনো লক্ষণই নেই। অবশ্যই বিরক্ত হয়ে কাব্যকে ফোন দিই, দেখি আমার হলজিবরটা কি করে। হঠাৎ মোবাইলে একটা কল আসলো। মোবাইলের দিকে তাকিয়ে দেখি নীলা কল দিয়েছে, তাই কোনো রকমে কলটা রিসিভ করলাম। হ্যালো নীলা, বলো। কোথায় তুমি? আর তোমার গলাটা এমন লাগছে কেন? আমি বাড়িতে, আর আমার সামান্য জ্বর এসেছে এজন্য। কি, তোমার জ্বর আর সেটা তুমি আমাকে এখন বলছো? এই, তোমার বাড়ির ঠিকানা দাও তো। কিন্তু কাব্য কোনো উত্তর দিল না। কি হলো, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো, কাব্যের কি হলো, কথা বলছে না কেন? কোথাও ওর কিছু আবার হলো না তো? কেন যে ওকে কালকে জোর করলাম বৃষ্টিতে ভিজতে। আঙ্কেল আন্টিও বাড়িতে নেই। উফ, কি যে করি, খুব চিন্তা হচ্ছে। যদি ওর বাড়ির ঠিকানাটা জানতাম তাহলে ওকে দেখতে যেতে পারতাম। কিরে নীলা, কি ভাবছিস এত? সেই থেকে ডেকে যাচ্ছি, কিন্তু তুই কিছুই বলতেছিস না। হ্যাঁ রে, একটু চিন্তায় আছি। আচ্ছা, তুই কি কাব্যের বাড়ির ঠিকানা জানিস? কেন জানবো না? 3 রাস্তার মাথায় গিয়ে ওর নাম ধরে বললে যে কেউ তোকে বলে দেবে। তোকে অনেক অনেক ধন্যবাদ রে, আমি এখন যাচ্ছি। আরে শোন না, এটা তো বল তুই ওর বাড়িতে কেন যাবি? যা বাবা, চলে গেল। রিমার কথা মতো আমি কাব্যদের বাড়ি আসি। ওদের বাড়িটা বাহির থেকে দেখতে সত্যি অনেক সুন্দর। বাড়িতে একটা গার্ডেন আছে দেখছি। যাক, আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক শৌখিন দেখছি। কিন্তু এ কি, বাড়ির দরজা খোলা কেন? দরজায় হাত দিতেই সম্পূর্ণ দরজা খুলে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই দেখি কাব্য মেঝেতে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে ওকে যেই তুলতে যাব, এ কি, ওর শরীর তো জানি পড়ে যাচ্ছে। তারপর আমি অনেক কষ্টে কাব্যকে তুলে পাশের একটা রুমে নিয়ে যাই। এখন কি করব কিছুই মাথায় আসছে না। ও, মনে পড়েছে, ছোটবেলায় জ্বর আসলে আম্মু মাথায় পানি ভেজা কাপড় দিয়ে গা মুছিয়ে দিত। এতে নাকি জ্বর কমে, তাই আমিও কাব্যের শার্ট খুলে ওর গা মুছে দিচ্ছি। কিন্তু এ কি, ওর জ্বর তো কমছে না, বরং বেড়েই চলছে। এখন কি করি? আচ্ছা, রিমাকে ফোন দিয়ে দেখি। হ্যালো নীলা, বল। তুই একটু কষ্ট করে একটা ডাক্তার নিয়ে কাব্যদের বাড়িতে আসতে পারবি?
ডাক্তার কেন, কিছু হয়েছে নাকি? আর বলিস না, কাব্যের গা জ্বরে পুড়ে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। আচ্ছা, তুই ওর পাশে থাক, আমি ডাক্তার নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়। কিছুক্ষণ পর রিমা ডাক্তার নিয়ে আসে। ডাক্তার কাব্যকে দেখছে। জ্বর তো অনেক বেশি। ও জ্বর কখন থেকে বলতে পারবেন? না, বলতে পারবো না। কালকে আমার সাথে বৃষ্টিতে ভেজার সময় একবার বলেছিল ওর নাকি ঠান্ডা লাগছে। তারপর আজকে যখন এখানে আসি তখন ওকে মেঝেতে পড়ে থাকতে দেখি। তারপর ওকে ওষুধ খাইয়ে পানি দিয়ে গা মুছিয়ে দিই যাতে জ্বর কমে। কিন্তু ওর জ্বর কমার থেকে বেড়েই চলছে দ্বিগুণ। ও, বুঝতে পেরেছি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন। আর একটা কথা, রোগী মানে উনি কি বিবাহিত? না, কেন বলুন? এই মুহূর্তে ওষুধের থেকে ওনার বইয়ের প্রয়োজন বেশি ছিল। যাই হোক, এগুলোকে খাইয়ে দেন। যদি রাতের ভিতর জ্বর না কমে তাহলে হাসপাতালে নিয়ে যাবেন। তারপর ডাক্তার চলে যায়, সাথে রিমাও। তবে যাওয়ার আগে আমাকে সব ওষুধ কিনে দিয়ে যায়। তারপর আমি কোনো রকম কাব্যকে ওষুধ খাইয়ে দিই। তার কিছুক্ষণ পর দেখি কাব্যের জ্বরে কাঁপছে। তাই আমি বিছানার পাশে রাখা কম্বল ওর গায়ের উপর দিয়ে দিই। তাতে ওর কাঁপুনি কমছে না। তাই ওর কাঁপুনি বন্ধ করতে বাধ্য হয়ে আমি কাব্যকে জড়িয়ে ধরি, আর কাব্য আমাকে জড়িয়ে ধরে। ওর মুখের দিকে তাকিয়ে দেখি এক রাতে মানুষটা কতটা শুকিয়ে গেছে। জ্বরে ওর ঠোঁটজোড়া কাঁপছে। ওর ঠোঁটজোড়া দেখে কেন জানি আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওর ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম, আর মাতালের মতো ওর ঠোঁট। তখন হঠাৎ কাব্য জ্বরের ঘোরে আমাকে ওর নিচে ফেলে দেয়, আর আমাকে ও শক্ত করে জড়িয়ে ধরে আর আপন করে নেয় নিজের সাথে। আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দুজনে হারিয়ে যাই সুখের এক অজানা জগতে। তারপর কখন যে কাব্যের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আমার যখন ঘুম ভাঙে তখন নিজেকে কাব্যের বুকের উপর আবিষ্কার করলাম। কাব্য আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তারপর মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 12টার কাছাকাছি। তখন হঠাৎ নিজের দিকে তাকাতেই লজ্জা পেয়ে যাই। ছি ছি, এটা কি করলাম আমি? আমি একটা মেয়ে হয়ে এটা করতে পারলাম? ও আমাকে কি ভাববে? এরকম হাজারো চিন্তা করতে করতে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে হোস্টেলে ফিরে যাই আমি। এদিকে এ ঘটনার কয়েকদিনের মধ্যে কাব্য সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আর ওই ঘটনার জন্য আমার কাছে ক্ষমা চায়। যদিও সেদিন ওর কোনো অপরাধ ছিল না। সে যাই হোক, আমাদের সম্পর্ক এখন আগের থেকেও মজবুত হয়েছে। কাব্য আমাকে সব সময় পর্দা করতে বলে, মানে বোরকা পরে চলতে বলে। প্রথমে আমি একটু পড়তে দ্বিধাবোধ করলাম, কারণ এই যুগে আমি কেন বোরকা পরে চলবো। কিন্তু কিছুদিন পর জানি না কেন নিজের অজান্তেই বোরকা পরে চলতে থাকি। এভাবে দেখতে দেখতে আর 2 মাস চলে যায়। এর ভেতর জানি না ওর কি হলো, কারণ ইদানিং কাব্য যেদিন ওদের বাড়িতে কেউ থাকতো না সেদিন কাব্য আমাকে ওর বাড়িতে নিয়ে যেত, আর আমার সাথে শারীরিক সম্পর্ক করতো। আমি প্রথম ওকে মানা করলে ওর জেদের কাছে হার মেনে যাই এক সময়। আমি এটা ভেবে সব কিছু উজাড় করে দিয়েছি যে ও তো আমাকে ভালোবাসে আর আমাকেই তো বিয়ে করবে, তাহলে সমস্যা কি? কারণ আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম। কিন্তু দিন দিন কাব্যের নেশা যেন বাড়তে থাকে। এখন ও শুধু ওর বাড়িতেই নয়, এমনকি আমার হোস্টেলেও আসতো, যা আমার অনেক বান্ধবীই জানতো, কিন্তু কেউ কিছু বলতো না, কারণ ওরাও ওদের বিএফদের নিয়ে এখানে আসতো। আর আজ কিছুদিন থেকে লক্ষ্য করছি আমার মেইলেই কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই আমি গোপনে একজন মহিলা ডাক্তারের কাছে যাই, আর জানতে পারি আমি নাকি মা হতে চলেছি। কথা শুনে হঠাৎ আমি খুব অবাক হয়ে গেলাম। তাই আমি খুব ভয় পেয়ে গেলাম, আর কাব্যকে কল দিলাম। হ্যাঁ জান, বলো। কাব্য, তুমি একটু দেখা করতে পারবে আমার সাথে? তুমি বলছো আর আমি দেখা করবো না, এটা কখনো হতে পারে। বল কোথায় আসবো? আর এমনিতেও জানি না আজ কেন যেন খুব খুশি খুশি লাগছে। আচ্ছা, তুমি এই জায়গায় আসো, আমি এখানে অপেক্ষা করছি। ওকে জান, মাত্র 8 ঘন্টা কষ্ট করো, আমি আসতেছি। লাভ ইউ। লাভ ইউ টু। তারপর আমি কাব্যের জন্য অপেক্ষা করতে লাগলাম। যেখানে কাব্যকে আসতে বললাম তখনই হঠাৎ করে বাড়ি থেকে আম্মু কল করলো। কি ব্যাপার, আম্মু এই সময় কল দেওয়ার কারণ কি? এই সময় তো কখনো কল দেয় না। তাই কলটা রিসিভ করলাম। হ্যালো আম্মু, বলো। মা, তুই আজকে একটু বাড়িতে আসতে পারবি? কেন আম্মু,
কোনো সমস্যা? আর তোমার গলাটা এমন লাগছে কেন? আর বলিস না, তোর বাবা কয়েকদিন থেকে অসুস্থ, তাই তোদের দুই বোনকে দেখতে চাচ্ছে। কি? আব্বু অসুস্থ আর তুমি আমাকে এখন বলছো? আমি আজকেই আসছি। তারপর কলটা কেটে দিলাম আর কাব্যকে কল দিলাম। হ্যালো নীলা, এই তো আমি বাড়ি থেকে বেরোচ্ছি। সরি বাবু, তোমাকে আজকে ডেকেছি বলে, কিন্তু আজকে তোমার সাথে দেখা করতে পারবো না। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? বাড়ি থেকে আম্মু কল করে বলল আব্বু নাকি অসুস্থ, তাই আচ্ছা ঠিক আছে, তা কবে আসবে? হয়তো 1 সপ্তাহ পর। আর এসেই তোমাকে একটা সারপ্রাইজ দেব। আচ্ছা তাই, আমি তাহলে ওয়েট করব। আর হ্যাঁ, সাবধানে যাবে, আর বাড়ি পৌঁছে আমাকে কল দেবে। বাই। তারপর কলটা কেটে পার্ক থেকে সোজা বাস কাউন্টারে চলে যাই, আর সেখান থেকে সোজা রংপুরের বাস ধরে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কলিং বেল দিতেই কেউ একজন দরজা খুলে দেয়। আমি তাকিয়ে দেখি বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আব্বুকে দেখে সাথে সাথে আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আব্বু তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আরে পাগলি মেয়ে আমার, এভাবে কাঁদছিস কেন? আমি তো একদম ঠিক আছি। তাহলে আম্মু যে বলল? আমি মিথ্যে বলেছিলাম। সেই কবে ঢাকা গেছিস? এর মধ্যে একবারও কি আমাদের দেখতে এসেছিলি? আমাদের বুঝি কষ্ট লাগে না? তাই বলে মিথ্যা বলবে? তোমাদের ধারণা আছে আমি কতটা টেনশনে ছিলাম? আচ্ছা আচ্ছা, হয়েছে। তোর এই বুড়ো ছেলে মেয়ে দুটোকে পরে বকিস, আগে ভিতরে চল। হুম। তারপর ভেতরে যেতেই হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে পড়ে যাই আমি। ওগো, মেয়েটা এভাবে পড়ে গেল কেন? একটু পানি আনো না। এই নাও পানি। আম্মু আমার মুখে পানি ছিটে দেয়, তবুও আমার জ্ঞান ফিরছে না। ওগো, আমার মেয়েটার কেয়ার ফিরছে না কেন? তুমি একটু পাশের বাসার রহিমা আপাকে ডেকে আনো। তারপর নীলার আব্বু ডাক্তার রহিমাকে ডেকে নিয়ে আসলেন। ডক্টর রহিমা খালাকে দেখে একটা ইঞ্জেকশন দেন। আপা, আমার মেয়েটা এভাবে জ্ঞান কেন হারিয়ে ফেললো? পরে বলছি, আগে মিষ্টি আনেন। আরে আপা, পরে মিষ্টি খাইয়েন, আগে বলেন মেয়েটার কি হয়েছে? খুব চিন্তা হচ্ছে তো। আরে ভাবি, এত চিন্তা কেন করছেন? চিন্তা ছেড়ে আগে মিষ্টি মুখ করেন। আপনার মেয়ে মা হতে চলেছে, তার মানে আপনারা নানা নানি হতে চলেছেন। কি? নীলা মা হতে চলেছে? কথাটা শুনে নীলার মা বাবা দুজন চমকে ওঠে। তখন নীলার মা বলল, আমার মেয়ে মা হতে চলেছে মানে? ওর তো এখনো। নীলার আম্মু কিছু একটা বলতে যাবে, তার আগেই নীলার বাবা বলল, ভাবি চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি, আর মিষ্টি আপনার বাড়িতে পৌঁছে দেব। ডাক্তার রহিমা চলে যেতে নীলার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই দেখি মা বাবা কী যেন নিয়ে কথা বলছে। আমার জ্ঞান ফিরতে দেখে মা বাবা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তাই বললাম, এ কি, তোমরা আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো? কেন তাকিয়ে আছি বুঝতে পারছিস না? তোর পেটে কার বাচ্চা? কোথায় কার কাছে পেট বাঁধালি মুখপুরি? নীলা চুপচাপ। কি হলো, চুপ করে আছিস কেন? আসলে আব্বু, হয়েছে কি। তারপর ভয়ে ভয়ে সব বলে দিই। কাব্যের সাথে যা যা হয়েছিল, ওর সাথে পরিচয় থেকে শুরু করে এ পর্যন্ত যা যা হয়েছে সব আম্মুকে বলে দিলাম। তারপর আম্মু বলল, ছি, তুই আমার মেয়ে হয়ে এটা করতে পারলি? দে ছেলেটার নাম্বার দে। তারপর আম্মুকে কাব্যের নাম্বার দেই। আম্মু নাম্বারটা নিয়ে বাইরে চলে যায়। আর কিছুক্ষণ পর আম্মু কাঁদতে কাঁদতে এসে বলল, এই নে, তোর নাগরের সাথে যত পারিস কথা বল, ঢলাঢলি কর। তোকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। আম্মু যাওয়ার পর আমি মোবাইল কানের কাছে নিতে ওপাশ থেকে কাব্য যা বলল তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ ও আমাকে যা বলল তা কোনো দিন আমি মুখেও নিতে পারবো না। তখন ফোনটা রেখে কাঁদছি আর ভাবছি, শেষ পর্যন্ত তাহলে আমি একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যাকে ভালোবেসে আমি আমার সব কিছু উজাড় করে দিলাম। সে আজ আমার সাথে। আমি আর ভাবতেও পারছি না। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কি অপরাধ ছিল আমার তোমার ওই মিষ্টি চেহারার প্রেমে পড়ার? যাকে মন থেকে ভালোবাসলাম, সেই তুমি আমার মনটাকে ভালো না বেসে আমার দেহটাকে ভালোবাসলে। এই ছিল তোমার মনে? তোমার যদি মেয়ের শরীরে লাগতো তাহলে কেন তুমি কোনো পতিতা খুঁজে নিলে না? কেন আমার জীবনটা নষ্ট করলে? এভাবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গিয়েছি জানি না। ঘুম থেকে উঠে দেখি এখন রাত 10টা বাজে। আমি এখন শেষবারের মতো আমার মা বাবাকে আর এই স্বার্থের দুনিয়াটাকে প্রাণ ভরে দেখে নেব। তারপরে এই কষ্টের হাত থেকে মুক্তি নেব। তুই আমাকে মাফ করিস বাবা। আমি তোকে এই পৃথিবীর মুখ
দেখতে দিচ্ছি না বলে আমাকে ভুল বুঝিস না। কি করব বল? নিজের অপরাধ ঢাকতে গিয়ে আমি যে তোকে মেরেও ফেলতে পারবো না, আবার তোকে এই স্বার্থপর পৃথিবীতে আনতেও পারবো না। আনলে যখন তুই তোর বাবার কথা জিজ্ঞেস করবি, তখন যে আমি তোকে জবাবও দিতে পারবো না, তোকে যে বলতেও পারবো না তুই আমার ভালোবাসা মানুষের অবৈধ সন্তান। তুই তো জানিস এই নিষ্ঠুর পৃথিবী কতটা খারাপ। তবে তুই চিন্তা করিস না, তোকে আমি ওই অন্ধকার কবরে একা যেতে দেব না। তোর সাথে আমিও থাকবো। ও পারে তোর বাবার জন্য অপেক্ষা করব। হে খোদা, জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু তবুও আমাকে সেই পাপ করতে হবে। যদি সে তার ভুল বুঝতে পারে, তবে পরকালে তাকে আমাদের সাথে মিলিয়ে দিও। তুমি ওকে কোনো কষ্ট দিও না আল্লাহ। আমার মৃত্যুর সাথে যেন ওর সব কষ্ট আমার সাথেই কবরে দাফন হয়ে যায়। ডায়েরি অসমাপ্ত। এদিকে মীরা ডায়েরিটা জড়িয়ে ধরে আকাশের দিকে তাকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বোন তোর মৃত্যুর জন্য যে দায়ী তাকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। তুই যতটা কষ্ট পেয়েছিস তার থেকেও দ্বিগুণ কষ্ট আমি ওকে দিব। ওর জীবনটা আমি ছাড়খাড় করে দিব। বলে কাঁদতে কাঁদতে মীরা ওখানে ঘুমিয়ে পড়ল। এভাবে দেখতে দেখতে 1 মাস চলে যায়। এই 1 মাসে মীরা আমাকে শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে নির্যাতন করেছে। রাত জাগতে জাগতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে, শরীর আগের থেকে অনেকটা চিকন হয়ে গেছে। আর মাঝে মাঝে তো এতটাই অত্যাচার করেছে যে মনে হয়েছিল রাত্রে ঘুমের মধ্যে ওকে মেরে ফেলি। অবশ্য অনেক রাতে মারতেও গিয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা শক্তি আমাকে তা করতে বাধা দিত। মনে হতো কেউ একজন আমার কানে বলছে, দেখ কাব্য, মীরা যা করছে তা তোকে ভুল বুঝে করছে, তুই ওর ভুলটা ভেঙে দে। কিন্তু কি বলতে আজও বুঝতে পারিনি। তারপর একদিন দুপুরে আমি ঘুমিয়েছি, তখন স্বপ্নে দেখি যে একটা মেয়ে কাঁদতেছে। মেয়েটাকে পেছন থেকে দেখে মনে হচ্ছে সে আমার কতদিনের চেনা। আমি যখন মেয়েটার কাছে যাই, তার হাতে হাত রাখতে যাব, তখনই মোবাইলের শব্দে ঘুম ভেঙে যায়। মোবাইলের দিকে তাকিয়ে দেখি ভাইয়া কল করেছে। কল রিসিভ করবো কিনা ভাবতে ভাবতেই হঠাৎ কি যেন মনে করে কলটা রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, বল, এতদিন পরে কি মনে করে কল করলি? কাব্য, আমি জানি ভাই তুই আমার উপর রাগ করে আসিস, কারণ আমি তোর সাথে যা করেছি তাই একদমই ঠিক করিনি। তুই কি এটা বলতে কল করেছিস? না, তুই প্লিজ আজকে আমার সাথে জায়গায় দেখা কর, প্লিজ মানা করিস না, তোকে আমার অনেক কিছু বলার আছে। ঠিক আছে, বল কখন দেখা করব? যদি পারিস এখনই আয়, আমি এখানেই বসে আছি। ঠিক আছে ভাই, আসছি। তারপর কল কেটে দিয়ে রেডি হয়ে ভাইদের ঠিকানায় চলে যাই। ওখানে গিয়ে দেখি ভাই একটা মেয়ের সাথে বসে আছে। আমি ওদের কাছে যেতে ভাই আমাকে দেখে বলতে লাগলো, এ কি ভাই, তোর এ অবস্থা কেন? আমার কথা বাদ দে, কেন ডেকেছিস সেটা বল। তবে ভাই একটা কথা বলতো, তুই আমার নামে মিথ্যা বলেছিলি কেন? আর আমাকে কেন ডেকেছিস? তোর আর মীরা ডিভোর্সের কাগজ দিতে নাকি? আরে আমি মীরাকে কেন ডিভোর্স দিতে যাব? ওর সাথে আমার বিয়ে হলো তো ওকে ডিভোর্স দিব? মানে কি বলছিস ভাইয়া তুই? আমার ঠিক কিছুই মাথায় ঢুকছে না। কাব্য, মীরার সাথে আমার কোনো বিয়ে টিয়ে হয় নাই, আমাদের বিয়েটা একটা নাটক ছিল, আর মীরা তোকে কাছে পাওয়ার জন্য এটা করেছে। আমি রাফি ভাইয়ের কথা ঠিক কিছুই বুঝতেছি না। কাব্য, তুই হয়তোবা আমার কথা বুঝতেছিস না, তোকে সবটা বুঝিয়ে বলছি, শোন। আগে এটা বলতো, তুই মীরাকে কি আগে থেকে চিনতি? কই না তো। ও আচ্ছা, শোন, এ হলো মীরা, যার কথা তোকে বলছিলাম। আমরা দুজন একে অপরের ভালোবাসি। একদিন আমাকে পার্কে দেখা করার কথা ছিল, কিন্তু সেদিন রিমা আসে নাই, বরং মীরা আসে আর বলে যে ও রিমাকে অপহরণ করেছে, আর ওর কথা মতো কাজ না করলে ওর রিমাকে মেরে ফেলবে। বিশ্বাস কর ভাই, আমি শুধু রিমাকে বাঁচানোর জন্য মীরা আমাকে যা যা বলেছে আমি তাই করেছি, এবং ওর কথা মতো মীরাকে বিয়ে থেকে শুরু করে তোকে ওর জলে ফাঁসাতে আমি ওকে সব রকম সাহায্য করেছি। ভাই, তুই আমাকে ভুল বুঝিস, এখন তুই যেভাবে পারিস তুই ওর জাল থেকে বের হওয়ার চেষ্টা কর। আর একটা কথা, আমার সাথে যখনই মীরা তোর সম্পর্কে কথা বলতো, তখনই তোর নাম শুনলেই ওর চোখ দেখে মনে হয় ওর চোখ দিয়ে যেন প্রতিশোধের আগুন জ্বলছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আসছি। তা তোরা বিয়ে করছিস কবে? আমাদের তো আজ 10 দিন পূর্ণ হলো, বিয়ে হয়ে গেছে। ও, বিয়েও করে ফেলেছিস? আমাকে তোর একটাবার মুখের কথা বললি না। সরি, সবই কপাল। তা আব্বু আম্মু কেমন আছে? আছে একরকম, তোর জন্য চাচ্ছি সব সময় কাঁদে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বলে তারপর আমি ওখান থেকে চলে আসি। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, মেয়েরা কেন এরকম করলো? আর আমি তো আগে ওকে ভালো করে চিনতামও না, তাহলে কিসের প্রতিশোধ আমার থেকেও নিতে চায়? যার কারণে শুধু আমার নয়, নিজের চরিত্রে ওর দাগ লাগাতে পিছু পা হলো না। আমাকে তো জানতে হবে। এসব ভাবতে ভাবতে বাড়িতে এসে দেখি যে দরজা খোলা। ভাবলাম হয়তো মীরা হাসপাতাল থেকে চলে এসছে।
তখন হঠাৎ বাড়ির ভিতর থেকে কারো হাসির শব্দ আসছে। আমি দরজা খুলে ভিতরে যেতেই দেখি একটা খুব অপরূপ সুন্দরী মেয়ে মীরার সাথে বসে কথা বলছে। মেয়েটাকে দেখে মনে হয় কোনো স্বর্গ থেকে উঠে সে রাজকুমারী। তখন মীরা আমাকে আসতে দেখে বলে উঠলো, এই তুমি মানুষ নাকি আর কিছু? হ্যাঁ, বাইরে যাবে অন্তত একটা ফোন করে তো বলবে যে আমি বাইরে যাচ্ছি। আর আমি কতবার কল দিলাম, কলটাও রিসিভ করলে না। কতটা টেনশন হচ্ছিল আমার তুমি জানো? আসলে আমি কি ব্যাপার, আজ এত ভালো করে কথা বলছে, আর সাথে মেয়েটাই বা কে? এই মানুষটা আবার কোন ভাবনা জগতে হারিয়ে গেল? আচ্ছা, তোমার যদি মন না চায় তাহলে বলার প্রয়োজন নাই। আসলে তেমন কিছু না, তোমরা গল্প করো, আমি খাবার। এই একদম না, আগে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। আর হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। এ হলো আমার কাছের বান্ধবী মনি, একটা জরুরি কাজে এখানে এসেছে। তো সেই কাজের জন্য ওকে এখানে 3 মাসের মতো থাকতে হবে। তাই আমি বলছিলাম কি, তুমি যদি কিছু মনে না করো তাহলে ও আমাদের সাথে এই কয়দিন থাকবে। আর আমাদের তো অনেকগুলো রুম খালিই পড়ে আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওনা যতদিন সেখানে থাকতে পারে। ভাই আপনারা বলছেন মেয়েটা সুন্দরী দেখে থাকতে বলছি, তা নয়। মেয়েটা আসার কারণে বদমাস মায়াটা একটু ভালো করে কথা বলছে, তাই জন্য বললাম। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। এদিকে মীরা, তোকে বলেছিলাম না, আমি বললেও না করবে না। চল খাবার টেবিলে যাই। চল। আরে এত কম খাচ্ছিস কেন? যা লাগবে নিয়ে খা। আর শোন, আমার বাড়িতে কোনো লজ্জা করবি না। তোর যা যা লাগবে আমার জিনিস ব্যবহার করতে পারবি, কোনো সংকোচ করবি না। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, আমি এখানে আসার পর তোর একটা জিনিসের উপরে আমার চোখ গেছে, বলতে পারিস পছন্দও হয়ে গেছে। আমার কাজ হয়ে গেলে আমি কিন্তু তোর চোখে ধুলা দিয়ে তা নিয়ে যাব। ঠিক আছে, যা নেওয়ার তা নিস, চোখে ধুলা দেওয়া লাগবে না। তারপর আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম, আর ওরা কথা বলছে। এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির ছাদে এসে রাতের আকাশ দেখছি। ঠিক তখনই, কি ব্যাপার জিজু, একা একা এই মেঘাচ্ছন্ন আকাশে কি দেখছেন? মানুষ তো পরিষ্কার আকাশে কোটি তারার মাঝে সুন্দর একটা চাঁদকে দেখে, তাহলে আপনি কি দেখছেন ওই আকাশে? মনি, সব মানুষের রাতের আকাশে তারাভরা আকাশে সৌন্দর্য দেখতে ছাদে আসে এমনটা তা নয়। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা এই মেঘে ঢাকা আকাশটাকে বেশি ভালোবাসে। কি জানি, আমার তো এটা জানা ছিল না। যাই হোক, একটা কথা বলছি শোনেন। ধরুন আপনি কাউকে ভালোবাসলেন, প্রথমে মনে হলো তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ, কিন্তু কিছুদিন পরে হঠাৎ আপনার জীবনে এমন কেউ এলো, তখন আপনার মনে হলো আপনি যাকে ভালোবাসেন তার ভেতরে নতুন অতিথির তুলনায় সৌন্দর্য বা অন্য কিছু কম আছে, তখন আপনি কি করবেন? যদি মন থেকে কাউকে ভালোবাসা যায় তাহলে তার ভিতরে কোনো কমতি আপনার কাছে কিছুই মনে হবে না। আর যদি তার সৌন্দর্য দেখে আপনি ভালোবাসেন তাহলে তা আমার কাছে ভালোবাসা নয়। আর ভালোবাসা তো সেটাই যেখানে সৌন্দর্য উঁচু নিচু নেই, যেখানে আছে শুধু মনের মিলন। আর এখন যদি আপনারা আমার কথা বলেন তাহলে আমি বলবো আমি আমার জীবনে একজনকে ভালোবাসি, আর সে আমার কাছে সবার থেকে আলাদা, যার দুনিয়া জুড়ে আমি ছিলাম আর আমার দুনিয়া ছিল সে। তারপর ছাদ থেকে নিচে নেমে আসি। এভাবে দেখতে দেখতে প্রায় আরো 2 মাস কেটে যায়। মনি মেয়েটার সাথে আমার ভালোই বন্ধুত্ব হয়েছে, আর মীরা এখন আমার সাথে খারাপ ব্যবহার করে না। তবে ইদানিং দেখছি মনি মেয়েটা আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে, কথায় কথায় গাইড হলে পরে আবার মীরার অনুপস্থিতিতে হঠাৎ করে জড়ে ধরে চুমু দিয়ে পালিয়ে যায়। তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মীরা মুচকে হাসতে হাসতে বাথরুম থেকে বের হচ্ছে। তাই জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, পাগল হলে নাকি? আজকে আপনাকে এত হাসি খুশি লাগছে যে? হঠাৎ তখনই মীরা আমার দিকে তাকিয়ে আমার কথা জবাব না দিয়ে মুখ কালো করে চলে গেল। এটা কি হলো কিছুই বুঝলাম না। যাক, আমি বিছানার দিকে উঠে ফ্রেশ হতে যাই। ফ্রেশ হয়ে বাইরে যেই শুনতে পাই মীরা মনিকে বলছে, দোস্ত, আমি আজকে আমার বাবার বাড়িতে যাব, কালকে আসব। তুই একটু তোর দুলাভাইকে দেখে রাখিস কেমন? তুই না বললেও দেখে রাখতাম, আর এখন যেহেতু তুই বললি তখন তোর বরকে আমি আরো স্পেশাল ভাবেই রাখবো। আচ্ছা মীরা, তুই না বলেছিলি তোর মা বাবা তোকে বাড়িতে যেতে মানা করেছে? হ্যাঁ তা বলেছিলাম, কিন্তু এখন যেতে বলছে। আর কালকে আমি ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। আচ্ছা তোরা থাক। তারপর কথাগুলো বলে মীরা চলে যায়। আর আমি খাবার টেবিলে যেতেই মনিও খাবার খেতে এলো। তারপর দুজনে খাবার খেয়ে 3টা গল্প করে কাটিয়ে দিলাম। তারপর আমি রাতে খাবার খেয়ে রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। তখনই আমার রুমে মনি এলো। এই নাও দুলা ভাই, ফলের জুসটা খেয়ে নাও। আমি জুস খাই না। থাক, খেতে হবে না, আমি কত কষ্ট করে জুসটা তোমার জন্য বানিয়ে আনলাম। যখন জুসটা খাবে না তাহলে কি আর করার, এটা ফেলেই দেই। থাক, ফেলে দিতে হবে না, আমাকে গ্লাসটা দাও।
বলে মনির দিকে তাকাতে আমার চোখ আটকে গেল ওর দিকে। মনিকে লাল শাড়িতে যা লাগছে অসম্ভব রকমের সুন্দর লাগছে। আমার তাকানো দেখে মনি লজ্জা পেয়ে বলল, এভাবে কি দেখছো? কালকের পর থেকে তো আমাকে আরো কাছে থেকে দেখতে পারবে। মানে? কিচ্ছু না, জুসটা খাও। তখন আমি কিছু না বলে জুসের গ্লাসটা হাতে নিয়ে একটু একটু করে জুসের গ্লাসে চুমুক দিচ্ছি। আর মনি আমার পাশে বসে আমার সাথে গল্প করছে। জুসের গ্লাস শেষ হওয়ার পরই হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠলো। সেই সাথে ভেতরে পশুটাও জেগে উঠেছে। চারপাশটা কেমন যেন ঘোলাটে দেখছি। হঠাৎ জানি মনে হলো আমার পাশে নীলা শাড়ি পরা অবস্থায় ও আমাকে ওর কাছে ডাকছে। আমি ওকে জোরে ধরে বিছানার চাদরে আড়াল হয়ে গেলাম। পরের দিন কারো চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি দরজার দিকে তাকাতেই দেখি যে মীরা কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। আমি মনিকে বুকের উপর থেকে সরিয়ে কাপড় ঠিক করে রুমের বাইরে আসতেই কে যেন মাথায় একটু খুব জোরে বাড়ি দিল। আর আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই। চোখের সামনে ঝাপসা ঝাপসা কি যেন দেখতে পাচ্ছি। আব্বুর মতো কেউ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর কিছু একটা বলছে। মীরা মা, তুমি এই কুকুরটার জন্য আমাদের মানাতে গিয়েছিলে, ওকে যেন মাফ করি। তুমি তো বলেছিলে এই চরিত্রহীনটা ভালো হয়ে গেছে। একটা কথা কি জানিস, কুকুরের লেজ যতই সোজা করতে চাস না কেন তা বাঁকাই থাকবে। শুধুমাত্র তোর কথা আর তোর পেটের বাচ্চার কথা ভেবে ওকে মাফ করতে চেয়েছিলাম। এখন তো ওকে। কথাটা বলেই আমাকে বাবা মারতে শুরু করলো। মারের চোটে আমার গা ফেটে রক্ত বেরোচ্ছে। আমার মার দেখে মীরা খুব কাঁদতেছে। এদিকে কেউ আমার বাবাকে আটকাতেও পারছে না। আমাকে মারতে মারতে যখন হাতে লাঠি ভেঙে যায় তখন তিনি বলেন, এই সবাই গিয়ে গাড়িতে উঠে পড়ো। আর একটা কথা, কেউ যদি এই জানোয়ারটাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করো তাহলে তার যে কি হাল করব তা বুঝতেই পারছো। আর মা, তুমিও আমাদের সাথে চলো। বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। তার পিছন পিছন সবাই বের হয়ে যায়। সবাই বের হতেই মনির রুম থেকে বের হয়ে মীরার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আর মনির পিছন পিছন মীরাও চলে যায়। শুধু পিছনে ফেলে যায় আমার রক্তাক্ত দেহ। 7 বছর পর। মনি, এই মনি, কোথায় তুমি? দেখে যাও তোমার পাজি ছিল আমার জামা কাপড়ের কি অবস্থা করেছে। এই একদম আমার আব্বু সোনাকে পাচে বলবে না বলে দিচ্ছি। আর তোমার জন্য জামা কাপড় নষ্ট করেছে, বেশ করেছে। কি বেশ করেছে? দাঁড়াও দেখাচ্ছি। বলে মনিকে বুকের উপর টেনে নিলাম। এটা কি হলো? তুমি আমার কাপড়টা নষ্ট করে দিলে কেন? বেশ করেছি, কি করবে তুমি? হ্যাঁ মণিমা, কোথায় তোরা? নিচে গাড়ি অপেক্ষা করছে। এই ছাড়ো, বাবা ডাকছে, তাড়াতাড়ি গোসল করে বের হও, আমাদের যেতে হবে তো নাকি? তারপর আমি মনিকে ছেড়ে গোসল করতে চলে যাই। আর আমার গোসল হলে মনিও গোসল করে নেয়। আচ্ছা, ওরা তৈরি হোক, এই সুযোগে সামান্য একটু পরিচয় দেয় আপনাদের। মনিকে আপনারা আগে থেকে চেনেন। আর রানা, সে হয়তো বুঝতেই পারছেন, রানা মনির বর। আজ 6 বছর হলো বিয়ে হয়েছে। মনির কিছু শারীরিক সমস্যার কারণে এত বছর পর সন্তান নিয়েছি। আমাদের ছেলে রোহানের বয়স এখন 3 মাস। আর আজকে আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছি। যদিও মনি যেতে চায় না, অতীতের কথা ভেবে, কারণ মনির একটা হয়, যদি ওখানে গেলে সব সুখ হারিয়ে যায়। তারপর দুজনে রেডি হয়ে মনির বাবার কাছে যাই। বাবা, ঢাকায় ওর না গেলে হয় না? মা, তোর বরকে কি আমি একা পাঠাচ্ছি? তুই তো ওর সাথে যাচ্ছিস, তাহলে এত চিন্তা কি? ভয় করছে বাবা, যদি ওখানে গিয়ে সবকিছু হারিয়ে ফেলি। কি হারিয়ে ফেলার ভয় করছো শুনি? কই কিছু না। আচ্ছা মনি, তুমি আমাকে একটা কথা বলবে? বাবার এত বয়স হয়েছে, এখন তার বিশ্রাম করার সময়। সেই সময় যদি আমার মতো একটা দামড়া ছেলে ঘাড়ে বসে বাবাকে গাধার মতো খাটাই, তাহলে সেটা ভালো লাগবে? এই সাবধানে কথা বলবে, আমার বুড়ো ছেলেটাকে আর একবার গাথা বললে তোমার মাথা ফাটাবো। মা, তুই এটা কি করছিস? জামাইকে ছেড়ে দে। আব্বু, আমরা তাহলে আসি, নিজের খেয়াল রাখবেন। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। প্রায় 4.5 ঘন্টা পর ঢাকায় আসলাম। ঢাকায় একটা বড় শপিং মলের সামনে আসতেই ড্রাইভারকে বললাম, ড্রাইভার, গাড়িটা শপিং মলের কাছে পার্ক করেন। কি হলো, এখানে নামলে যে? কিছু কি কিনবে? হ্যাঁ, বাবুর জন্য কিছু কাপড় নিব। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর আমরা মলের ভেতরে ঢুকে পড়ি। মনি, তুমি বাবুর জন্য কাপড় দেখো, আর আমি একটু মলটা ঘুরে দেখি। ঠিক আছে, বেশি দেরি করবে না কিন্তু। ওকে সুইটহার্ট। তারপর আমি মলটা ঘুরে দেখছি। ঠিক তখনই পিছন থেকে কে যেন আমার হাত টেনে ধরলো। আমি পিছন ঘুরে দেখি একটা 6 বছরের হবে একটা মেয়ে। কিছু বলবে মা? আঙ্কেল, জুসের বোতলের কর্কটা খুলে দিবে? আমি না খুলতে পারছি না। ঠিক আছে, দাও। জুসের বোতলের কয়েকটা খুলে দেই। তা মামনি, তুমি একা কেন? তোমার বাবা মা কোথায়? তোমার এভাবে একা ঘোরা ঠিক নয়। আমার আব্বু নেই। আম্মু বলেছিল যে আব্বু নাকি অনেক দিন আগেই ওই আকাশে তারা হয়ে গেছে, তাই আমার সাথে আসতে পারে না, তাই আম্মুর সাথে এসেছি। সরি মামনি, আমি বুঝতে পারিনি।
তা মামনি, তোমার নাম কি? আমার নাম হলো এই রে, আম্মু ডাকছে, মনে হয় আমাকে না পেয়ে রেগে আছে, আমি চাই। আরে শোনো তো, যা চলে গেল। ভারী মিষ্টি মেয়ে তো। আমার যদি এরকম একটা মেয়ে থাকতো। এই একা একা কি ভাবছো এত? চলো, আমার হয়ে গেছে। কিছু না, চলো। তা আমার আম্মুটা এত ঘুরলে হবে? বাড়িতেও তো যেতে হবে। হ্যাঁ চলো, তবে বাড়িতে গিয়ে আমাকে কিন্তু চিংড়ি মাছ রান্না করে খাওয়াবে। চিংড়ি মাছের কথা শুনে মীরার মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি যে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করি। ছোটবেলায় আমি কাঁচা চিংড়ি মাছ অনেক খেয়েছিলাম, সেটা আমার আম্মুর কাছ থেকে সে শুনেছে। ঠিক আছে মা, খেও। এবার তো চলো। তারপর মীরা রাইসাকে নিয়ে মলের বাইরে আসতেই দেখে যে আমার মতো কেউ গাড়ি করে চলে যাচ্ছে। মীরা হঠাৎ আমাকে জীবিত দেখে মীরার পৃথিবী যেন থমকে গেল। মীরা ভাবলো, এটা কি করে সম্ভব? মরা মানুষ কি করে জীবিত হতে পারে? গাড়ি মীরার দৃষ্টির আড়াল হওয়ার আগেই মীরা একটা অটোতে উঠে পড়ে আর গাড়িটাকে ফলো করতে থাকে। একটা সময় গাড়িটা একটা বাড়ির ভেতর চলে যায়। আরে, এটা তো মনির বাড়ি। তাহলে মনি ফিরে এসেছে। মীরা মনির বাড়ির কাছে এসে অটো ভাড়া মিটে মনিদের বাড়িতে ঢুকে পড়ে। আর চুপি চুপি জানালা দিয়ে ভেতরে তাকাতেই মীরার পৃথিবী যেন থমকে গেল। এ কি দেখছে সে? এটা দেখার আগে ওর মৃত্যু হলো না কেন? কারণ মীরা ভিতরে তাকাতেই দেখলো মনি আমাকে কিস করছে। তার কিছুক্ষণ পর মীরার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ এলো। রানা, আমাকে এবার তো একটু ছাড়ো, বাবু কাঁদতেছে। তারপর মনি ভিতরে যেতেই মীরা কলিং বেল দেয়। এই সময় আবার বাড়িতে কে আসলো ভেবে দরজা খুলতেই একটি মেয়ে দেখে দাঁড়িয়ে কাঁদছে। আপনি কে আপু? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মীরাকে আপু বলে ডাকায় অবাক হয়ে যায় মীরা। আর তার থেকে বেশি অবাক হয়ে গেল এটা শুনে যে আমি নাকি আমার হবু বউকে চিনতে পারছি না। তাই বাবুর আব্বু, বাড়িতে কে এসেছে? একটা আপু এসেছে, চিনি না তো। ঠিক আছে, তুমি ভেতরে এসে বাবুর পাশে বসো, আমি দেখছি। তারপর মনি বাইরে আসে আর আমি ভিতরে ছেলের কাছে চলে যাই। এদিকে মনি বাইরে আসতে দেখে মীরা দরজার কাছে দাঁড়িয়ে আছে। এ কি, তুমি এখানে? হ্যাঁ আমি। আর ভিতরে যে গেল ও আমার কাব্য, তাই না? কি 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 বলছিস তুই এসব পাগলের মতো? আমার বর কেন তোর কাব্য হতে যাবে? তুই তো নিজের হাতে নিজের বরকে আগুনে পুড়ে মেরে ফেলেছিস, তাই না? তাহলে তুই এখন কেন বলছিস এসব? না, ওকে আমি মারিনি। তুই আমার কাছ থেকে ওকে আলাদা করতে তুই নিশ্চয়ই কোনো চাল চেলেছিস, যার কারণে ও আমাকে চিনতে পারছে না। রানা, আমি 5-10 মিনিটের জন্য একটু বাইরে যাচ্ছি, তুমি বাবুকে একটু দেখে রাখো। মনি ঘরের ভেতরে আমাকে উদ্দেশ্য করে বলল। তারপর মনি মীরার হাত ধরে ওদের বাড়ির বাইরে এসে বলে, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি ওর সাথে এমন কিছুই করেছি। কি করেছিস জানিস? শোন তাহলে, তোর কাব্যর পুরাতন সব স্মৃতি আমি নষ্ট করে দিয়েছি, বুঝতে পারছিস? ওর সব স্মৃতি আমি একদম নষ্ট করে দিয়েছি। ওর পরিবার, তুই এবং তোদের সবাইকে ভুলে গেছে। এমনকি ও এটাও তো জানে না ওর নাম রানা নয়, ওর নাম কাব্য। তুই ওকে সব কিছু ভুলিয়ে ওকে এক নতুন জন্ম এবং নতুন এক পৃথিবী দিয়েছি, যার সবটা জুড়ে আমি, শুধু আমিই আছি। কিন্তু আফসোস, আমার শুধু ওর মন থেকে একটা জিনিস মুছতে পারিনি। জানি না প্রত্যেক রাতে কে ওর স্বপ্নে এসে গান গায়, যাকে আমি মুছে দিতে পারি না। আর হ্যাঁ, তুই ওকে দেখে এত অবাক হচ্ছিস কেন? আর নিজের বড়বড় করছিস কেন? তুই তো ওকে দেখতেই পারতি না। আমাকে সবসময় বলতি ও তোর বোনের খুনি, তাহলে আজ ওর প্রতি এত দরদ উঠছে কেন তোর? মনি দেখ, আমি সত্যিটা জেনে ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুই প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দে। কাকে ফিরিয়ে দেওয়ার কথা বলছিস তুই? যাকে তুই তার পরিবারের কাছে খারাপ বানাতে আর মেরে ফেলতে মিথ্যা কথা বলে আমার সাহায্য নিয়েছিলি। এটাও তো ওর ভাগ্যে ছিল যে সে রাতে যখন নেশার ঘরে ও আমার সাথে সহবাস করেছিল। প্রথমে তো আমি ভেবেছিলাম ওকে মেরে ফেলবো তোর কথা মতো, কিন্তু পারি নাই। কেন জানিস? তুই যেদিন ওর ছবিটা আমাকে দেখিয়েছিলি, তখন সেদিন আমার ওকে অনেক ভালো লেগে যায়। তাই তোর কথা মতো এখানে আসি এবং প্রথমে তোর কথা মতো ওর সাথে বন্ধুত্ব করি, আর তাতেই জানতে পারি ও আর যাই করুক কাউকে ঠকাতে পারে না। তারপর থেকে আমি একটা প্ল্যান করি, যেটা ছিল আমার নিজের একান্ত ব্যক্তিগত। আমি জানতাম ওই দিন তুই তোর প্ল্যান মতো ওর বাবা মাকে এনে আমাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখিয়ে ওর বাবাকে দিয়ে মার খাওয়াবি, আর সুযোগ বুঝে তুই কাব্যকে মেরে ফেলবি। কিন্তু আমি তা হতে দেইনি। তুই ওখান থেকে বের হওয়ার পর আমাকে বলেছিলে আমি যেন ওই বাড়িতে আগুন লাগিয়ে দিই। হ্যাঁ, আমিও সেদিন ওই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলাম, তবে তার আগে কাব্যকে ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম, আর আমার প্ল্যান মতো ওকে তোদের কাছে মৃত বানিয়ে দিলাম। তারপর কাব্যকে নিয়ে আমি চট্টগ্রাম চলে যাই আর চিকিৎসা করাই। ডাক্তারকে টাকা খাইয়ে ওর সব স্মৃতি আমি মুছে দিয়ে ওকে একটা নতুন পরিচয় দিই।
আর আমার সব ভালোবাসা দিয়ে ওকে আমার করে নেই। তাই ভালোই ভালোই বলছি মীরা, তুই এখান থেকে চলে যা আর তোর মাথা থেকে কাব্যর নামটা মুছে ফেল। আর আজকের পর তোকে আমার রানা মানে তোর কাব্যের আশেপাশেও যেন না দেখি। যদি কাব্যের আশেপাশে কখনো তোকে দেখি তাহলে তুই যেমন তোর বোনের জন্য ওকে মারতে চেয়েছিলি, ঠিক তেমনি তুই যদি আমাদের মাঝে আসার চেষ্টাও করিস তাহলে তোকে সরাতেও আমার 2 মিনিটও সময় লাগবে না। মনি, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ এমনটা করিস না। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড বলে কি তোকে আমার বরের ভাগ দিব নাকি? এতটা মহান আমি নই। আর তাছাড়া আমি যদি তোর কাছে তোর বরকে চাইতাম তুই দিতি? তুই কেন, পৃথিবীর কোনো মেয়েই এটা করবে না। ঠিক বলেছিস মনি, আসলে কেউ কখনো তার বরের ভাগ কাউকে দেয় না। তাহলে আমি কেন তোর কাছে দয়া ভিক্ষা চাচ্ছি? আমার জিনিস আমি খুব তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাব, তুই শুধু তৈরি থাক। আর তোকে অনেক অনেক ধন্যবাদ। কেন জানিস, আজ থেকে আমার মেয়েটাকে আর কেউ অনাথ বলতে পারবে না। তোর মেয়ে মানে? সরি, আমার মেয়ে না, আমাদের মেয়ে, কাব্য আর আমার মেয়ে। আমার মেয়েটা শুধু আমার। একটা ভুলের কারণে এতদিন বাবার আদর পায়নি, আর এখন খুব তাড়াতাড়ি সেটা পেতে চলেছে। আসি কেমন? তবে একটা কথা কি জানিস মনি, আমাদের জীবনে এমন কেউ আছে যাকে আমরা যতই চেষ্টা করি না কেন ভুলতে পারি না, যেমনটা কাব্য ভুলতে পারে নাই। তুই হয়তো কাব্যর সব স্মৃতি থেকে আমাকে এবং আমার পরিবারের সবার কথা মুছে দিতে পেরেছিস, কিন্তু তোকে ভুলিয়ে দিতে পারিসনি যে কাব্যর জন্য স্পেশাল। কাব্য আজও তাকে ভুলতে পারেনি, আর সে আজও কাব্যর ভিতরে বেঁচে আছে। এদিকে মীরার মুখে এমন কথা শুনে মনি ভয় পেয়ে গেল আর বলল, তুই কার কথা বলছিস মীরা? সেটা সময় আসলেই তুই জানতে পারবি। বলে মীরা ওখান থেকে চলে যায়। আর এদিকে মনি হঠাৎ কিছু হারিয়ে ফেলার ভয়ে বাড়ির ভিতরে দৌড়ে গিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, এমনভাবে জড়িয়ে ধরে যেন আমাকে ছেড়ে দিলে আমি হারিয়ে যাব। এদিকে মীরা এখান থেকে সরাসরি ওর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলে যায় আর সবাইকে বলে দেয় যে আমি এখনো বেঁচে আছি। কি বললি মা? তুই আমার ছেলে বেঁচে আছে? তুই একবার আমাকে ওর কাছে নিয়ে চল, কতদিন ছেলেটাকে দেখি না, আজকে ওকে প্রাণ ভরে দেখব। মা প্লিজ আমাকে শুধু একটিবার নিয়ে চল। না মা, এখনো সময় আসেনি। ও যে তোমাদের কাউকে চিনতে পারবে না, কারণ তারপর মীরা সবকিছু খুলে বলে আমার পরিবারকে, মনি আর আমার সাথে যেসব কাহিনী ও দেখে এসেছিল সেগুলো। মীরার মুখে সব কথা শুনতে সবাই কাঁদতেছে, শুধু আমার বাবা ছাড়া। আমার বাবা কিছুই বলছে না, সোফায় বসে তিনি কি যেন ভাবতেছে। তারপর আমি আমার রুমে এসে আলমারি থেকে একটা ডায়েরি বের করে পড়তে থাকি, যেটা আমার লেখা ডায়েরি ছিল। সে ডায়েরির শেষের দিকে হাতে গোনা কয়েক পাতায় কাব্য আর আমাকে নিয়ে লেখা আছে, আর বাকিটা ডায়েরি জুড়ে আমার বোন নীলা। ডায়েরিটা পড়তে পড়তে হারিয়ে যাই অতীতে। 7 বছর আগে ফিরে এলাম। সেদিন কাব্যকে ওই বাড়িতে রেখে এসে খুব খুশি খুশি লাগছে, কারণ আজ আমার বোনের হত্যার প্রতিশোধ নিতে পেরেছি আমি। তবুও কেন জানি না আমার মন বলছে আজকে আমি অনেক বড় ভুল করতে চলেছি। এসব ভাবছি আর আলমারিতে কাপড় রাখছি। কাপড় রাখার পর যেই আলমারির বন্ধ করতে যাব তখনই আলমারিতে একটা ডায়েরি দেখতে পাই। জানি না কি মনে করে ডায়েরিটা হাতে নিতেই ডায়েরির ওপরে সুন্দর করে লেখা আমার আর তার লাভ স্টোরি। ভাবলাম বাব্বা, চিটাটা আবার ভালোবাসতেও জানে, পড়ে দেখি একটু। কেন জানি পড়তে মন চাচ্ছে। ডায়েরিটার প্রথম পাতায় আমার বোন নীলাকে নিয়ে একটা সুন্দর কবিতা লেখা, তাই আর আগ্রহটা আরো বেড়ে গেল নীলার অসমাপ্ত ডায়েরির শেষ থেকে। আপনাদের মনে আছে নীলার ডায়েরি সেদিন পড়া হয়েছিল, সেটা অসমাপ্তই রেখেছিল। তাহলে ডায়েরিটা পড়া শুরু করি। ডায়েরি পড়া শুরু। আমার নীলা আজ ওর বাড়ি যেতে আমার দাদু বাড়ি থেকে ফোন আসে, আর আমাকে সেখানে যেতে বলা হয় খুব জরুরিভাবে। আমি দাদু বাড়িতে পা রাখার আগেই একটা আননোন নাম্বার থেকে কল আসে সেদিন। আমি কলটা রিসিভ করার পরে জানতে পারি এটা নীলার মা কল করেছে। এটা নীলার মা জেনে প্রথমে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ তারা কি না কি বলবে এটা ভেবে। কিন্তু নীলার আম্মুর কথায় আমার সব ভয় কেটে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আমাকে এমন একটা কথা বলেছে যা শুনে আমি যে খুশি হয়েছি, কত খুশি হয়েছি বোঝাতে পারবো না। তবে একটা বিষয় বুঝলাম না, নীলার বাবা মা ব্যাপারটা কিভাবে এত স্বাভাবিকভাবে নিল। যাই হোক, এখন আমার সুবিধাই হয়েছে। এই একটা কারণের জন্য হলেও অন্তত বাবা মাকে নীলার জন্য মানাতে পারবো। একটা উৎস পেলাম। কিন্তু নীলার মামাকে জানি না কেন আজকেই রাতেই ওদের বাড়িতে যেতে বলেছে। কারণটা জানতে চাইলে বলে
তারা নীলাকে একটা সারপ্রাইজ দিতে চায়। আমি জানতে চাইলাম কি সারপ্রাইজ। তখন তারা আমাকে একটা প্ল্যানের কথা বলে। আমি প্রথমে তাদের প্ল্যানে রাজি হতে চাইনি, কিন্তু পরে কি জানি ভেবে রাজি হয়ে গেলাম। আর নীলার সাথে জীবনে প্রথম বাজে ভাষায় কথা বললাম। ও আমার কথা শুনে কাঁদতেছিল প্রচুর। ওর কান্না শুনে আমারও কেমন যেন একটা ভালো লাগছিল না, তাই কলটা কেটে দিলাম। তার কিছুক্ষণ পর নীলার মা ফোন করে আমাকে তাদের বাড়িতে যেতে বলে। আমি তাদেরকে বলি যে আজকে যেতে পারবো না, কারণ আজকে দাদু বাড়িতে আসছে মাত্র। বাড়িতে কথা বলে তাদেরকে জানাবো কখন যেতে পারবো। তারপর কলটা কেটে দেই। তারপর আমি বাড়িতে ঢুকতেই সবাই আমাকে ঘিরে ধরে। আমি যেন এলেন এসেছি তাদের কাছে। তারা সবাই একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। তো সবার সাথে কথা বলার পর নিজের রুমে আসতে আব্বু আম্মু আসলো। তোমরা কিছু বলবে? হ্যাঁ, তুই কি জানিস তোকে আমরা কেন ডেকেছি এখানে? আমি কি করে জানবো? হ্যাঁ, তাই তো। দেখ বাবা, আমাদের বয়স হচ্ছে, কতদিন আর বেঁচে থাকবো জানি না। তাই আমরা চাই যে তোমার চাচার মেয়ের সাথে তোমার বিয়ে হোক। আব্বুর কথা শুনে যেন আমার মাথায় বাজ পড়লো। আমি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বললাম, এ বিয়ে আমি করতে পারবো না, কারণ। তারপর আব্বু আম্মুকে সবকিছু খুলে বলি নীলা এবং আমার সম্পর্কে। আব্বু আম্মুর কথাগুলো শোনার পর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। এখন রাত 3টে। আজকে কেন জানি চোখে ঘুম আসছে না, তাই ফেসবুকে নিউজ ফিডে ঘুরছি। ঠিক তখনই নীলার ফোন থেকে একটা কল আসে, আর আমি কলটা কেটে দিলাম। পরপর 5বার কল দিলে আমি বিরক্তি হয়ে কলটা রিসিভ করে বলি, ওই তোর সমস্যা কি, এত কল দিছিস কেন? কাব্য প্লিজ আমাকে বাঁচাও, ওরা আমাকে বাঁচতে দেবে না, ওরা আমাকে। হঠাৎ নীলার মুখে এমন কথা শুনে আমার পা থেকে যেন মাটি সরে গেল। হ্যালো হ্যালো নীলা, নীলা কোথায় তুমি? আর কি হলো, কথা বলছো না কেন নীলা? আর কি হলো, কথা বলছো না কেন নীলা? নীলা কথা না বলে আমি খুব ভয় পেয়ে যাই। তখন আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যাই এবং সরাসরি রংপুরের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা পর রংপুরে পৌঁছে যাই। তারপর নীলার বাড়ির দিকে যাচ্ছি। অনেক আগেই নীলা আমাকে ওদের বাড়ির ঠিকানা দিয়েছিল। আমি যখন বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি, তখন দেখি 2জন মানুষ রাস্তায় কি যেন ফেলে পালিয়ে যাচ্ছে। তারপর আমি তাড়াহুড়ো করে ওই জায়গায় পৌঁছে যাই। তখন যা দেখলাম তা দেখে আমার স্বপ্নে করা পৃথিবীটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এ কি দেখছি আমি, নীলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই নীলা, নীলা তোমার এই অবস্থা কেন? কে করেছে তোমার এই অবস্থা? কাব্য ভালোই হয়েছে তোমাকে ওই অবস্থায় কাছে পেয়ে। মরার আগে তোমাকে দেখার জন্য আল্লাহকে অনেক ডেকেছিলাম। আল্লাহ তাআলা হয়তো আমার ইচ্ছা পূরণ করেছে। না নীলা, এটা আমি কিছুতেই হতে দেব না। আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি, দেখবে তোমার কিচ্ছু হবে না। কাব্য প্লিজ, হাসপাতালে যাওয়ার মতো সময় আমার কাছে নেই। আজকে তুমি আমাকে যাদের কথা মতো সারপ্রাইজ দিতে চেয়েছিলে, তারাই দেখো আজ তোমাকে কত বড় সারপ্রাইজ দিয়ে দিল। তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিক বলছি। তোমার বলা কথা শুনে যখন আমি মরতে গিয়েছিলাম, তখন আমি মা বাবার রুমে যাই তাদের শেষবারের মতো দেখতে। কিন্তু তখন জানতে পারি তুমি কি যেন সারপ্রাইজ দিতে আমাকে ওই পচা কথাগুলো বলেছিলে। আমি প্রথমে মন খারাপ করলেও পরে এটা ভেবে খুশি হয়েছিলাম যে তুমি এখনও আমারই আছো। এটা ভেবে আমি অনেক খুশি হয়েছিলাম। তারপর যখন আমি নিজের রুমে যাব, হঠাৎ তখন আমার মা বাবার বলা একটা কথা আমার কানে আটকে গেল। কারণ ওরা যা বলছিল তা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছিল জানো? তারা নাকি আমার বাবা নয়, আমার মা বাবাকে নাকি তারা টাকার লোভে মেরে ফেলেছিল। সেদিন হয়তো ওরা আমাকেও মেরে ফেলতো, কিন্তু আমার নামে বাবা মা মরার আগে সব সম্পত্তি লিখে দেয়। তাই তারা আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। আর আজ যখন তারা জানতে পারে আমি তোমাকে ভালোবাসি, আর আমাদের পেটে ভালোবাসার ফসল আমার পেটে বড় হচ্ছে, তখন তারা আমাকে মেরে ফেলার প্ল্যান করে। আচ্ছা কাব্য, আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তবে যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাইবো, কথা দাও তুমি রাখবে? এই যে তোমাকে ছুঁয়ে কথা দিলাম নীলা, আমি তোমার সব কথা শুনবো পরে, কিন্তু আগে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমার হাতে সময় নেই কাব্য। আমি মরে যাওয়ার পর কেউ যেন জানতে না পারে আমি মারা গেছি। আর আমি যাদের মা বাবা বলে ডাকি, এতদিন ডেকে আসছি, তুমি তাদের কোনো ক্ষতি করবে না। মা বাবার কিছু হলে যে আমার আপু বেঁচে থাকতেও মারা যাবে। আর সে যদি জানতে পারে তার ছোট বোনকে তার মা বাবার সম্পত্তি আর টাকার লোভে মেরেছে, তাহলে আপু তাদের কোনো দিন মাফ করতে পারবে না। তাই আমি চাই এটা কাব্য। এই নীলা, নীলা কথা বলছো না কেন? কথা বলো। এই তুমি না বলেছিলে আমার হাত কোনোদিন ছেড়ে দেবে না, তাহলে আজকে কেন আমাকে মাঝরাতে ছেড়ে যাচ্ছ? একবারও কি এটা ভেবে দেখলে না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? নীলা, এই নীলা, তুমি কি আমার কথা শুনতে পারছো না? প্লিজ নীলা,
প্লিজ ফিরে এসো, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নীলা। সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম। তারপর আমার নীলা আমার ডাকে সাড়া দেয়নি, স্বার্থপরের মতো আমাকে রেখে একা দূর অজানায় চলে গেছে, হারিয়ে গেছে আমার জীবন থেকে। তারপর আমি ওকে দেওয়া কথা মতো সে রাতে আমার কাঁধে করে ওকে আমি সরকারি কবরস্থানে অন্ধকার কবরে রেখে আসি এবং ওখান থেকে জোরের মতো পালিয়ে আসি। আম্মু আম্মু তুমি কাঁদছো কেন? রাইসার ডাকে বাস্তবে ফিরলাম আর চোখের পানি মুছে বললাম, কিছু না মা, এমনি। তুমি আমার কোলে মাথা রাখো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেই। তারপর মীরা রাইসের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মীরাও ঘুমিয়ে যায়। পরের দিন খুব সকালে মীরা মনিদের বাড়িতে যায় আর লুকিয়ে লুকিয়ে ওদের ফলো করতে থাকে। ওরা কি করে, কোথায় যায়, এমনভাবে দেখতে দেখতে 15 দিন কেটে যায়। 15 দিন পর আমি অফিসে কাজ করছিলাম, এমন সময় অফিসের পিয়ন এসে বলল, স্যার আপনার পার্সেল। ঠিক আছে দিন। আমি পার্সেল খুলে দেখি 2টা ডায়েরি। আমাকে আবার ডায়েরিকে দিল। তারপর আমি ডায়েরি খুলে দেখি ডায়েরির প্রত্যেকটা পাতায় লেখা। কি আজব মানুষ রে বাবা, ডায়েরি গিফট করলো, তা বল লেখা ডায়েরি। এটা আমি কি করব? আচ্ছা দেখি কি লেখা আছে এই ডায়েরিতে, তাহলে বুঝতে পারবো। তারপর ডায়েরি পড়তে লাগলাম। ডায়েরিটা পড়তে পড়তে হঠাৎ কেন জানি মনে হচ্ছে ডায়েরির প্রতিটা শব্দ আমার খুব পরিচিত, আর এই ঘটনাগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। কিন্তু কোথায়? না মনে পড়ছে না কেন। ওহ, মাথাটা এত ব্যথা করছে কেন? না আর ভাবতে পারছি না। হ্যালো ম্যানেজার সাহেব, আমার রুমে একটু আসুন। স্যার আসবো? হ্যাঁ আসুন। হঠাৎ আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই আমি বাড়ি যাচ্ছি। রাত অফিসের সব কাজকর্ম আমাকে মেল করবেন। আর হ্যাঁ, এসএস কোম্পানির সাথে আমাদের কোম্পানির যে চুক্তি হয়েছিল সেই ফাইলটা আমার বাড়িতে পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার, আমি এদিকটা দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। গুড, তাহলে আমি আসছি। ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন। জি স্যার। স্যার কোথায় যাবেন? বাসায় চলুন চাচা। ঠিক আছে স্যার। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে ড্রাইভার অনেক অচেনা রাস্তায় গাড়ি নিয়ে যায়। তখন আমি বললাম, এ কি চাচা, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? এটা তো বাড়ির রাস্তা নয়। স্যার এটা আপনার বাড়িতে যাওয়ার শর্টকাট রাস্তা। ও তাহলে ঠিক আছে, এই রাস্তা দিয়ে যান। আমি ড্রাইভারের সাথে কথা বলার সময় হঠাৎ একটা পার্ক চোখে পড়লো। পার্কটা দেখে আমার খুব চেনা চেনা লাগছে, তাই বললাম, চাচা গাড়ি থামান তো একটু। ড্রাইভার রাস্তার পাশে গাড়ি থামাতে আমি গাড়ি থেকে নেমে পড়লাম আর পার্কটার দিকে যাচ্ছিলাম। তখন হঠাৎই, স্যার ওইদিকে কোথায় যাচ্ছেন? চাচা আমি একটু পার্কটা ঘুরে দেখতে চাই, আপনি একটু ওয়েট করুন। আর স্যার শুনেন তো, যা চলে গেল। ড্রাইভার বলল এই পার্কটা নাকি অনেকদিন থেকেই বন্ধ। এদিকে আমি পার্কের কাছে আসতে দেখি পার্কের মেইন গেটে তালা চলছে, কিন্তু ভেতরে নীল জামা পরে একটা মেয়েকে দেখছি। এই মেয়ে কিভাবে ভেতরে গেল? এমন সময় হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখে। আমি চমকে গিয়ে পেছনে করতে দেখি প্রায় 70 থেকে 80 বছরের একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কিছু বলবেন চাচা? তুমি কে বাবা? তোমাকে তো আগে কখনো দেখি নাই, এখানে কি করছো? আসলে চাচা আমার নাম রানা আহমেদ। তা চাচা আপনি কে, আর পার্কে তালা দেওয়া কেন? আমি এখানে দারোয়ানের কাজ করি। ও তাই? তো চাচা আমার একটু উপকার করুন না, তালাটা একটু খুলে দেন, আমি একটু ভিতরে জায়গাটা ঘুরে দেখতাম। না বাবা, আমি এটা করতে পারবো না। আজ থেকে প্রায় 4 বছর আগে কয়েকজন ছেলে একটা মেয়েকে রেপ করে এখানে মেরে ফেলতে চাই, তাই সরকারি লোক ওটাকে বন্ধ করে দেয়। এখন যদি তোমাকে আমি ঢুকতে দেই তাহলে আমার চাকরি চলে যাবে, আর আমি এই বুড়ো বয়সে কোথায় চাকরি পাবো? লোকটার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই কিছু না বলে চলে আসবো। তখনই, বাবা একটু শোনো তো, তুমি কি এর আগেও এখানে আসতে? কেন জানি না তোমাকে খুব পরিচিত মনে হচ্ছে। না চাচা, আমি তো এখানে নতুন, আর আপনি তো অন্য কারোর সাথে আমাকে গলে ফেলছেন। তাই তবে হবে, বয়স হয়েছে তো। কিন্তু তোমার মতন একটা ছেলে কয়েক বছর আগে এখানে রোজ আসতো। ছেলেটার সাথে একটা গোলগাল চেহারার মেয়েও আসতো। কি যেন নাম ছিল মেয়েটার, ঠিক মনে পড়ছে না। ও হ্যাঁ, নামটা নীলিমা কি নীলা ছিল। নীলা নামটা শুনে কেন জানি নামটা খুব পরিচিত মনে হলো। হঠাৎ করে আমার মোবাইলটা বেজে উঠলো। মোবাইলে তাকে দেখে মনি কল করেছে। হ্যালো সুইটহার্ট, বলো। জান তুমি কই? এই তো পার্কের কাছে। তোমার কি কিছু লাগবে? না কিছু লাগবে না, তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে আসো, একা একা ভালো লাগছে না। আর একটা কথা, আসার সময় আমার জন্য কিন্তু ফুচকা আনতে ভুলবে না। যদি ভুলে যাও তাহলে তোমার খবর আছে। বাবা আমি এখানে ফুচকা কোথায় পাবো? তা আমি কি করে বলবো? আমি তোমাকে 1 ঘন্টার সময় দিলাম, তার ভেতরে ফুচকা নিয়ে বাড়িতে আসবে, নয়তো আমি রাগ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর ফুচকা নিয়ে আসবো না, তুমি তোমার রাগ নিয়ে থাকো। ফোনটা কেটে দিল। যা বাবা, কেটে দিল। একটু মজা করলাম আর মহারানী সত্যি সত্যি রাগ করলো। চাচা আজকে তাহলে আসি, আপনি ভালো থাকবেন। আচ্ছা বাবা, তুমিও ভালো থেকো। তারপর গাড়ির কাছে এসে ড্রাইভারকে বললাম, আচ্ছা চাচা এখানে আশেপাশে কোথাও ফুচকার দোকান আছে? হ্যাঁ স্যার, সামনে রাস্তার মোড়ে একটা দোকান আছে। ঠিক আছে, তাহলে ওখানে একটু দাঁড়াবেন। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর ড্রাইভারের কথা মতো জায়গা থেকে ফুচকা নিয়ে বাড়িতে এসে কলিং বেল দিতেই মনি দরজা খুলে দেয়। আমি যখনই বাড়ির ভিতরে ঢুকতে যাব তখনই মনি বলল, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আর কি চাই এখানে?
এই রে, ভালোই খেপেছে আমার বউটা। এই মুনি, পাগল হয়ে গেলে নাকি? আমাকে আপনি করে বলছো কেন? আমি তো তোমার একমাত্র আদরের বর। এখানে মনে বলে কেউ থাকে না, আপনি এখন আসতে পারেন। তাহলে আমার মনে হয় আমি ভুল ঠিকানা এসেছি। আমার বউটা তো আমাকে আপনি করে বলে না। ভেবেছিলাম বউটাকে সাথে করে নিয়ে ফুচকা খাবো। আচ্ছা আপু, আপনি ভালো থাকবেন, আমি আসি। এই বাবু, কোথায় যাও? আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম। বলে আমাকে জড়িয়ে ধরে আর ফুচকার প্যাকেটটা নেওয়ার চেষ্টা করলো। আরে আপু, কি করছেন কি? আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? আর আমার বউয়ের জন্য আনা ফুচকা চুরি থুকু ডাকাতি করার চেষ্টা করছেন কেন? এই কে তোমার আপু? হ্যাঁ, আর আমি তোমার একমাত্র বউ না? আমি তোমাকে জড়িয়ে ধরবো না তো কে ধরবে? হ্যাঁ, এই বাবু, ফুচকা দাও না প্লিজ। সরি, এগুলো আপনাকে দিতে পারবো না। এগুলো আপনার জন্য নয়, আমার জন্য। তুমি না এক্ষুনি বললে ফুচকা তোমার বউয়ের জন্য, আর আমি তো তোমার একমাত্র বউ। আচ্ছা, তাই বুঝি? কই, আমার তো মনে পড়ছে না। ফুচকা খেতে বসলাম, হারমোনি আমার দিকে তাকিয়ে আছে। এই যে, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছেন? এভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট খারাপ করবে। মনি তখন মুখ কালো করে বলল, তোমার পেট খারাপ, আমার না। আর হলেও তোমার কারণে হবে। যাও ফ্রেশ হয়ে আসো। ও তাই তো, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি, তারপর পেট ভরে ফুচকা খাবো। বলে ফ্রেশ হতে চলে যায়। যাও যাও, আমাকে দেখিয়ে দেখিয়ে ফুচকা খাওয়া, তাই না? এবার দেখি কি করে আমাকে দেখিয়ে খাও। তারপর গপাগপ ফুচকা সাবার করে ফেললো মনি। আমি ফ্রেশ হয়ে এসে দেখি একটা ফুচকাও নেই, সব রাক্ষসীটা খেয়ে ফেলেছে। তাই তখন মন খারাপ করে সোফায় বসে আছি। খুব কষ্ট হচ্ছে ফুচকাগুলোর জন্য। এইদিকে মনি, আহারে, বেচারার খুব কষ্ট হচ্ছে ফুচকার জন্য। দেখি তাহলে মজা করি একটু। বাবুর কি মন খারাপ? কই না তো, আমার আবার মন কি জন্য খারাপ হবে? আমি জানি তোমার মন খারাপ। আচ্ছা দাঁড়াও, তোমার মন ভালো করে দিচ্ছি। তাই বুঝি? তা কিভাবে করবে? দেখোই না। তারপর মনি জোর করে আমার কোলে বসে ওর গোলাপি ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দেয়। আমি মনির সাথে হারিয়ে গেলাম অন্য কোনো জগতে। প্রায় 5 থেকে 10 মিনিট পর মনি যখন ছেড়ে দেয়, তখন দুজনেই হাঁপাচ্ছিলাম। কি, বাবুর মন ভালো হয়েছে? 10% হয়েছে। কি, মাত্র এতটুকু? তা কি করলে বাবুর মন ভালো হবে? বলছি বলে মনিকে কোলে তুলে নেই আর বেডরুমে নিয়ে যাই। মনি 2 হাতে আমার গলা জড়িয়ে ধরে আছে আর আমার বুকের মধ্যে মুখ লুকাচ্ছে লজ্জাবতীর মতো, আর মাঝে মাঝে আমার বুকের মধ্যে কিস করছে। তারপর আমি মনিকে বিছানায় শুয়ে দিয়ে রুমের দরজা লাগিয়ে দিই। এখন দুজন দুজনের খুব কাছাকাছি অবস্থান করছি। মনির প্রায় প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করছি। আর না, বন্ধরুমে কি হচ্ছে তা আপনার আপাতত বোঝার দরকারই নেই। পরের দিন সকালে অফিসে যাওয়ার সময়, এই বাবু, আজকে তোমার অফিসে যেতে হবে না? কেন গো, অফিসে যাব না কেন? অফিসে কত কাজ পড়ে আছে। পড়ে আছে তো কি হয়েছে, অন্যদিন করে দিও। আজ রোহানকে নিয়ে একটু হাসপাতালে যেতে হবে, টিকা দিতে হবে। আর তারপর আমি প্ল্যান করেছি আমরা সারাদিন ঘুরবো। আচ্ছা ওকে মাই ডিয়ার বউ। তারপর মনিকে নেমে হাসপাতালে চলে যায় আর আমাদের ছেলে রোহানকে টিকা দিয়ে ওদিনে ঘুরতে বের হই। আমি গাড়ি ড্রাইভ করছি আর মনি আমার পাশে বসে আছে। আমরা ইট পাথরের এই ঢাকা শহরটাকে দেখছি। তখন হঠাৎ দেখি শপিং মলের ওই বাচ্চা মেয়েটা একটা বাড়ির সামনে খেলছে। তাই গাড়িটা ওই বাড়ির সামনে পার্ক করলাম, কিন্তু বাড়িটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। কেন? কি হলো, গাড়িটা এখানে থামালে কেন? আমি মনির কথার কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে মামুনি, এখানে কি করছো? তুমি দেখতে পাচ্ছ না আমি খেলছি? তা আঙ্কেল, তুমি আমার বাড়িতে কে জন্য আসছো? আচ্ছা, এটা তোমার বাড়ি? আমার জানা ছিল না মামুনি। আমি তো তোমাকে দেখে তোমার সাথে কথা বলতে আসলাম। তুমি আমার সাথে কথা বলতে এসেছো? তাহলে আমার সাথে বাড়িতে চলো, দুজন খেলবো আর খুব গল্প করব। না মামুনি, আজ না, অন্য একদিন আসবো। আজকে আমার একটু কাজ আছে। না, অন্য একদিন নয়, আজকে যেতে হবে। আর তুমি না আমাকে মামুনি বলে ডাকলে। মামুনি মানে তো আম্মু, আর ছেলে হয়ে কি আম্মুর কথা শুনবে না? আমি কিন্তু রাগ করবো। আমি রাইসের কথা শুনে অবাক হয়ে দিকে তাকিয়ে আছি। কি পাক্কা মেয়ে রে বাবা, কেমন পাকা পাকা কথা বলছে। আমি ওকে কিছু বলতে যাবো তার আগেই, আমার মেয়ে কিন্তু ঠিক কথাই বলছে। ওর কথা না শুনলে কিন্তু ও খুব রাগ করবে। কথাটা শুনে আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি, আরে এটা তো ওই আপুটা যিনি আমাদের বাড়িতে এসেছিল। আর তাকে দেখে মনি ভয় আমার হাত শক্ত করে ধরলো। আরে আপু আপনি? হ্যাঁ আমি। আর রাইসা আমার মেয়ে, আর আমাকে আপু না বলে মীরা বলে ডাকলেই খুশি হব। উফ, দেখেছেন আমি কি পাগল মেয়ে? সেই কখন থেকে তোমাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছি। সরি, কিছু মনে করবেন না, আপনাকে তুমি করে বলে ফেলেছি। আরে এখানে সরি বলার কি আছে? আর আমি তো আপনার থেকে একটু ছোটই হব। তখন হঠাৎ পিছন থেকে মনি বলে উঠলো, আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আপনাদের বাড়িতে যাওয়ার জন্য বলেছেন, কিন্তু দুঃখিত, আসলে আমরা যেতে পারছি না।
অন্য কোনো একদিন না হয় আসবো। আজ আমরা ছেলেকে নিয়ে একটু হাসপাতালে গিয়েছিলাম, আর আমাদের গায়ে অনেক ময়লাও লেগে আছে। আরে মা, তাতে কি হয়েছে? তোমরা যদি আমাদের বাড়ির দরজা থেকে কিছু না মুখে দিয়ে চলে যাও, এতে গৃহস্থের অকল্যাণ হবে। তোমরা না হয় আমাদের সাথে একটু গল্প করে ফিরে গেলে। বাবা, এতে তোমার কোনো আপত্তি নেই তো? ঠিক আছে আন্টি, আমার কোনো আপত্তি নেই। এমনিতে এখানে আমাদের কোনো পরিচিত মানুষ নেই, মানে আত্মীয় স্বজন নেই। আপনাদের সাথে পরিচিত হলে আমাদেরও ভালো লাগবে। তুমি কি বলো? মনি প্রথমে না করতে সে পরে রাজি হলো, আর ওনাকে কেন জানি খুব পরিচিত মনে হচ্ছে। কিন্তু কোনো কিন্তু নাই, দেখছো না আন্টি কত করে বলছে। মনি তখন আর কিছু বলল না, শুধু নিজের হাতের একটা আঙ্গুল কামড়াচ্ছে। মনি যখন কোনো কারণে ভয় পায় তখন এমনটা করে, কিন্তু এখন কেন এমনটা করছে বুঝতে পারছি না। যাই হোক, তারপর আমরা ওনাদের সাথে ওনাদের বাড়িতে ঢুকেছি। কিন্তু আমি যত বাড়ির ভিতরে যাচ্ছি ততই বাড়িটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। চোখের সামনে ঝাপসা দেখতে পারছি, কয়েকটা বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করছে, আর তাদের একজন মহিলা লাঠি হাতে তাদের দৌড়ানি দিচ্ছে। তখন আমি একা একা বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, আর তখনই এই ওইদিকে কোথায় যাচ্ছ? যাক না মা, ছেলেটা কত বছর পর বাড়িতে এলো, বাড়িটা একটু ঘুরে দেখুক। কত বছর পরে মানে? আপনারা কি ওকে চেনেন? মনি ভয় পেয়ে বলল, কোথাও এরা আমার রানার পরিবারের মানুষ নয় তো? ও যদি জানতে পারে ওর পরিবারের সবাই বেঁচে আছে, তাহলে আমার কি হবে? ও তো আমাকে ভুল বুঝবে। কি রে, কি এত ভাবছিস? এটাই তো ভেবেছিস ওনারা কাব্যকে চিনে কিনা? আচ্ছা, আমি তোর সব সমস্যা দূর করে দিচ্ছি। এনাকে দেখছিস? ইনি হলেন আমার শাশুড়ি, মানে কাব্যকে জন্ম দেওয়া কাব্যের গর্ভধারিণী মা, সম্পর্কে তোরও শাশুড়ি মা হয়। আর এই মেয়েটাকে দেখছিস, এ হলো আমার বড় যা। মীরা এসব কথাগুলো বলছে মনিকে। এদিকে হঠাৎ মীরার কথা শুনে মনি খুব ঘাবড়ে যায়। ও এই ভয়টাই পাচ্ছিল যেন, আর বারবার আল্লাহকে ডাকছে কখন তার এখান থেকে চলে যায়। বৌমা, আমার কোলে আমার নাতনিকে দিবে না? মনি না চাইতেও শাশুড়ি করে ছেলেকে তুলে দেয়, আর মনে মনে বলছে, এখন ছেলের কথা মনে হয়েছে? ওই দিন তো তাদের ছেলের একটা কথাও শোনে নাই। ওকে সত্যিটা বলার সুযোগটা পর্যন্ত দেওয়া হয় নাই। চোরের থেকেও খারাপভাবে মেরে ফেলে গিয়েছিল। একবারও ভেবে দেখে নাই ছেলেটা বেঁচে আছে কিনা। এদিকে আমি ঘুরতে ঘুরতে একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ি। রুমটা আমার অনেক পরিচিত মনে হচ্ছে। আমি যেন স্পষ্ট দেখতে পারছি একটা ছেলে আর একটা মেয়ে দৌড়ে রুমের ভিতরে চলে যাচ্ছে, আর হঠাৎ ভিতর থেকে যেন চিৎকার করছে, একটা মেয়েলি কণ্ঠ। আমি রুমের ভিতর ঢুকে দেখি রুমে কেউ নেই। তাহলে এই শব্দ, এই আওয়াজ, হঠাৎ আমি আবার দেখতে পারছি আমার মতো একটা ছেলে বাহির থেকে কিছু ছবি হাতে নিয়ে রুমে ঢুকছে, আর রুমের দেয়ালে একটা গুপ্ত লকারের ছবিগুলো রাখছে। আমি ওই জায়গায় গিয়ে গুপ্ত লকারটা খোলার চেষ্টা করছি, কিন্তু খুলতে পারছি না। হঠাৎ লকারের ড্রয়ারটা জোরে টান দিতে খুলে গেল। ড্রয়ারটা খুলে ওখানে বেশ কিছু ছবি দেখতে পাই, আর ছবিগুলো হাতে নিতে আমি যেন আকাশ থেকে পড়লাম। এ কি দেখছি আমি? আমার সাথে একটা মেয়ের অন্তরঙ্গ অনেক ছবি। আমি মেয়েটার সাথে কি করে, না ভাবতে পারছি না। উফ, মাথাটা তো ব্যথা করছে কেন? চারদিকে অন্ধকার হয়ে আসছে। তারপর কি হলো আর মনে নেই। রাইসা মা, দেখো তো তোমার আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেলকে বলবে আম্মু খেতে ডাকছে। ঠিক আছে আম্মু। তারপর সবাই আমাকে খুঁজতে খুঁজতে আমার রুমে এসে দেখে আমি মেঝেতে পড়ে আছি। রাইসা আমার কাছে এসে আমাকে অনেক ডাকছে, কিন্তু উঠছে না। তাই রাইসা দৌড়ে মীরার কাছে চলে যায়। আম্মু আম্মু, আঙ্কেল তোমার রুমের মেঝেতে পড়ে আছে। অনেক ডাকলাম আঙ্কেলকে, কিন্তু উঠছে না। মীরা রাইসার কথা শুনে দৌড়ে রুমে যায়, সাথে মনিও আসে। ওরা গিয়ে দেখে সত্যিই আমি মেঝেতে পড়ে আছি। এই কাব্য, তোমার কি হয়েছে? এই ওঠো ওঠো না কাব্য। মীরা, তুই তো ডাক্তার, একটু দেখ না ও উঠছে না কেন। হ্যাঁ দেখছি, তুই আমাকে একটু সাহায্য কর ওকে বিছানায় উঠাতে। তারপর দুজন মিলে আমাকে বিছানায় শুয়ে দেয়। মীরা আমাকে দেখছে আর সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ মীরা বলে উঠলো, মীরা, আমার দেবরকে কেমন দেখছিস? কি হয়েছে ওর? ভাবি, ও হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করছিল, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, একটু পরে জ্ঞান ফিরবে। এদিকে কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরতে দেখি আমি আমার রুমে শুয়ে আছি, আর বাড়ির অনেকে আমার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আমি এখানে কি করে আসলাম? আর আমার হাতে পায়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে মারার কোনো চিহ্ন নেই। কেন? মাথা ব্যথা করছে না। আমি বিছানা থেকে উঠতে যাব তখন, এ কি, তুমি বাহিরে কেন? বিছানায় শুয়ে থাকো। একসাথে বলে উঠলে মীরাও মনি। না, আমি ঠিক আছি। আচ্ছা, একটা কথা বুঝতে পারলাম না মীরা, আমি বাড়িতে কিভাবে আসলাম? আমি তো ওই বাড়িতে ছিলাম, আর বাবা তোমাকে খুব মেরেছিল। কাব্য, তোমার সব মনে পড়েছে? তুমি আমাদের চিনতে পারছো? ও খোদা, তোমাকে লক্ষ কোটি শুকরিয়া। চিনতে পারবো না কেন? আর তোমরা আমার সাথে এমনভাবে কথা বলছো যেন আমার কি কিছু বলার কথা ছিল।
বা ভুলে গেছিলাম? আর আমি এখানে কি করে আসলাম? আর থামো থামো, তুমি এত চাপ নিও না, আমি তোমাকে সব খুলে বলছি। তারপর মীরা একে একে আমাকে সব কথা বলতে শুরু করলো। তারপর মীরা সেই দিন যে বাড়িতে ঘটে যাওয়া ঘটনা সব খুলে বলল, এবং ওই দিন থেকে আজ পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে সব কিছু বলল। ওদের কথা শুনে আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছি। এদিকে দেখলাম মনি শুধু কেঁদেই যাচ্ছে, কারণ মনি ভাবছে তার এত বছরে কষ্টে গড়ে তোলা সুখের সংসার তার চোখের সামনে ভাঙতে চলেছে। আর আমি কি বা বলবো আর কি বা করবো বুঝতে পারছি না। আমি একবার মনির দিকে আরেকবার মীরার দিকে তাকাচ্ছি। মীরা যদিও মনির মতো কাঁদছে না, তবুও আমি জানি ওর মনে কি চলছে। ও কখনো নিজেকে অন্যের কাছে নিজের কষ্ট প্রকাশ করে না। তাই আমাদের কিছু না বলে ওখান থেকে বাড়ির ছাদে চলে আসি। তখন আমাকে যেতে দেখে মনে আমার পিছনে আসার চেষ্টা করলো। তখন ভাবি বলল, মনি, ওকে একটু একা থাকতে দাও। ও খুব বড় একটা শক খেয়েছে আজ, তা কাটিয়ে উঠতে ওকে একটু সময় দেওয়া দরকার। আমি ছাদে চলে আসি। আর ছাদের এক কোণে বসে ওদের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। আমি ছাদের এক কোণে তখনও বসে আছি। হঠাৎ কে যেন আমার পাশে এসে বসে আর আমার কাঁধে হাত রাখে। আমি চমকে উঠে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কারণ আমার কাঁধে যে মাথা রেখেছে সে আর কেউই না, ও হল আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম স্বপ্ন নীলা, যাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি নীলার দিকে তাকিয়ে আছি। এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি, এখনো সে আগের মতোই আছো। হ্যাঁ, তা তো থাকবই। তুমি তো বুড়ো হয়ে যাচ্ছ। তা আমার বুড়োটার মন খারাপ কেন? কি এত ভাবছো? ভাবছি শুধু আমার কারণেই আজ তিনটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। জান, আমার না বেঁচে থাকতে খুব কষ্ট হয়, বারবার মরে যেতে ইচ্ছে করছে। চুপ! এই মরার কথা আর একবার বললে আমি কিন্তু তোমার সাথে আর কোনো দিন কথা বলতে আসবো না। আর কে বললো তোমার কারণে 3টা জীবন নষ্ট হয়েছে? আমাদের সাথে যা যা হয়েছে তা আমাদের ভাগ্যে লেখা ছিল। আর এখন তুমি যদি মারাও যাও, তাহলে একবারও কি ভেবে দেখেছো তোমার ছেলে মেয়ে দুইটার কি হবে? আপু আর মনি আপুর কি হবে? তুমি হয়তো আপুর উপর রাগ করে আছো, তা থাকাটা স্বাভাবিক, কারণ আপু তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তোমাকে কষ্ট দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, আপু তোমাকে সত্যি অনেক ভালোবাসে। ও কোনো দিন মুখ ফুটে এটা বলবে না যে কাব্য, আমি তোমাকে ভালোবাসি, কারণ আপু জানে তুমি তাকে ভালোবাসবে না। আর মনি আপু তোমাকে অনেক ভালোবাসে, হয়তো আমাদের থেকে একটু বেশি। তুমি কি তাকে কষ্ট দিতে পারবে? যার কারণে তুমি বেঁচে আছো, তাকে এভাবে মাঝ রাস্তায় একা ফেলে যেতে পারবে? তোমার যখন কিছু মনে ছিল না, তখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসতে। একবার নিজের জীবন উপলব্ধি থেকে ভেবে দেখো, আমি তোমাকে যখন ছেড়ে গিয়েছিলাম তখন তোমার কেমনটা লেগেছিল? আমি না হয় তোমার মা বাবা, আমার বোন এবং মনিয়াপুর কথা বাদ দিলাম, কিন্তু তোমার ছেলে মেয়েদের কথা ভেবে দেখো। মেয়েটা আজ পর্যন্ত তার বাবাকে দেখেনি, রাতের একটা তারাকে তার বাবা মনে করে। আর আজ যখন জানতে পেরেছে তার বাবা বেঁচে আছে, সে কতটা খুশি হয়েছে। তুমি কি তোমার মেয়েদের খুশির কথা একবারও ভেবে দেখবে না? এই সমস্ত কথা এক নিঃশ্বাসে বললো নীলা আমাকে। নীলা, আমি এখন কি করব তুমি বলো? আমি না পারবো তোমাকে ভুলে যেতে, আর না পারছি ওদের মেনে নিতে। আমি এটা অস্বীকার করতে পারবো না যে আমি না চাইলে ওদের মায়ে জড়িয়ে পড়েছি। আমি ওদের মায়া থেকে বের হতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। প্লিজ নীলা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। এ হয় না কাব্য, তুমি ওদের মায়া থেকে বের হতে পারবে না, কারণ ও তোমার বিয়ে করা বউ। তুমি যতই ওদের মায়া থেকে বের হতে চাইবে, ততই ওদের মায়ায় জড়িয়ে যাবে। তাহলে আমি কি করব তুমি বলে দাও নীলা। তুমি ওদের মেনে নাও। আঙ্কেল, তুমি কার সাথে কথা বলছো? হঠাৎ রাইসের কথা শুনে পাশে তাকে দেখি নীলা নেই, সম্পূর্ণ উধাও। তাহলে তাহলে এটা কি আমার কল্পনা ছিল? এতক্ষণ যা যা বললাম সব নীলা আমাকে কল্পনা করিয়ে বলেছে। হয়তো নীলা এখন কোত্থেকে আসবে? কারোর সাথে না। মা, তুমি এত রাতে এখানে কি করো? আম্মু বললো ছাদে নাকি আব্বু আমার জন্য দাঁড়িয়ে আছে। এখানে তো তুমি ছাড়া আর কেউ নেই, তাহলে কি তুমি আমার আব্বু? রাইসের মুখে আব্বু ডাকটা শুনে বুকটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। নিজের সন্তানের মুখে আব্বুর ডাক শুনলে যে কতটা শান্তি লাগে তা কখনোই জানতাম না। তাই আমি রাইসাকে বুকে নিয়ে ওর মুখে একটা চুমু দিয়ে বললাম, হ্যাঁ মা, আমি তোমার আব্বু। আরেকবার আব্বু বলে ডাক মা। আব্বু, আব্বু, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো আমার স্কুলের বন্ধুরা ওরা আমাকে প্রতিদিন বলে তোর বাবা পুতুল কিনে দিয়েছে, ওর বাবা ওটা কিনে দিয়েছে, এটা কিনে দিয়েছে।
তখন আমার না খুব মন খারাপ করতো। আর জানো আব্বু, ওদের আব্বু আম্মুরা ওদের প্রতিদিন স্কুলে নিয়ে যায় নিয়ে আসে, কিন্তু তুমি আর দুই আম্মু কি আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাবে? প্রতিদিন আমার সাথে খেলবে? হ্যাঁ মা, আমি তোমাকে রোজ স্কুলে নিয়ে যাব, তোমার সাথে খেলবো, অনেক খেলনা কিনে দেব। রাইসা, রাইসা মা, যাও, তোমার দাদি ভাইয়ের সাথে খেলতে ডাকছে তোমাকে। যাও, ভাইয়ের সাথে খেলা করো। আমি সামনে তাকে দেখি মীরার মনি দাঁড়িয়ে। ঠিক আছে ছোট আম্মু। আচ্ছা আব্বু তুমি থাকো, আমি ভাইয়ের সাথে খেলবো এখন। এটা বলে রাইসা চলে গেল। আমি ওদের দেখে আবারও ছাদের এক কোণে দাঁড়ালাম। ওরা দুইজন আমার দুই পাশে এসে দাঁড়িয়ে পড়ে। কেউ আর কোনো কথা বলছে না। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে মীরা বলল, কাব্য, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই, তবুও তোমাকে বলবো, যদি পারো মেয়েটার মুখের দিকে চেয়ে আমাকে ক্ষমা করে দাও। আমি একটা ভুলের প্রতিশোধ নেওয়ার নেশা আমাকে অন্ধ করে দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, যেদিন আমি সত্যটা জানতে পেরেছিলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত কখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। অনেকবার নিজেকে শেষ করে দিতে চেয়েও, কিন্তু মেয়েটার মুখের দিকে চেয়েও আমি কিছুই করতে পারিনি। এদিকে আমি চুপচাপ। দেখো কাব্য, সব মানুষই তো ভুল করে থাকে, আর আমিও করেছি, তোমার সাথে অন্যায় করেছি। অনেক বছর তোমাকে তোমার পরিবারের থেকে দূরে রেখেছি। যদি পারো আমাকে মাফ করে দাও প্লিজ। আমি এখনো চুপ। আচ্ছা, আমরা চাইলে তিনজন কি পুরাতন সব কথা, সব অতীত ভুলে নতুন করে জীবনটা সাজাতে পারবো না? পারি না এমন একটা দুনিয়া বানাতে যেখানে আমরা তিনজন আর আমাদের ছেলে মেয়ে থাকবে, থাকবে বিশ্বাস আর ভালোবাসা। আমি জানি কাব্য, তোমার হৃদয় জুড়ে নীলা আছে, তবুও যদি পারো। ঠিক তখনই কে যেন আমার কানে কানে বলছে, কি এত ভাবছো? ওদের মেনে নাও, আমি না হয় তোমাদের মাঝে বেঁচে থাকবো, আর আমি তো আছি সবসময় ছায়ার মতো তোমার পাশে। এদিকে ওরা আমার পাশে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে দুই হাত দিয়ে দুইজনের হাত ধরলাম। ওরা আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে আমার কাঁধে মাথা রেখে রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। আমি যেন স্পষ্ট অনুভব করতে পারছি, কে যেন দূর আকাশ থেকে আমাদের তিনজনের দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। আর আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সেই চোখের পানিতে আমি কিছু ফিরে পাওয়ার নাকি হারিয়ে ফেলার, তা নাই বা জানলেন। কিছু কথা অজানাই থাক, হয়ে থাকুক অজানাই। তো গল্পটা এখানেই শেষ হয়েছে। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।